তাই না? প্ল্যান্ট ফিজিওলজিটা আমরা পড়বো, ঠিক আছে? তো এই প্ল্যান্ট ফিজিওলজিটার আমরা 11-12 পার্টটা আমরা পড়ে নিয়েছি। তোমার 9-10 পার্টটা আমাদের পড়া হয়ে গেছে, আমরা আজকে 11-12 পার্টটা পড়ব। তো সেই সাপেক্ষে যদি দেখি আমরা এখানে, হ্যাঁ, তাহলে সিলেবাসটা এখানে একটু মানে নতুন আছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট যেটা আছে প্রিলিমিনারি আইডিয়া অ্যাবাউট অ্যাসিড বেস এবং বাফার। তাহলে প্রথমেই তোমাদের দেখতে পাচ্ছ যে একটা প্রাইমারি তোমাদেরকে কনসেপ্ট জানতে হবে, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে? এবারে সাউন্ড ঠিক আছে? দেখো, প্রাইমারি আইডিয়া অ্যাবাউট অ্যাসিড বেস অ্যান্ড বাফার, ঠিক আছে? অ্যাসিড বেস এবং বাফার সম্বন্ধে আমরা একটা আইডিয়া জানবো। তারপর দেখতে পাচ্ছ যে ট্রান্সপিরেশন, যেটা আমরা 9-10-এও পড়েছি, তার মেকানিজমস এবং কী কী ফ্যাক্টর এফেক্ট করে, ঠিক আছে? আচ্ছা, সেই সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে রোল অফ মিনারেল এলিমেন্টস ইন প্লান্টস, ঠিক আছে? এটাও আমাদের 9-10-এ ছিল, এটাও আমাদের 9-10 ছিল, এটাও 9-10-এ ছিল। যেগুলো ছিল আমি একটু তোমাদেরকে খুব মানে সংক্ষেপে আলোচনা করে কিন্তু বেরিয়ে যাবো। ফটোসিনথেসিসে তোমাদের সব জিনিস ছিল না, পিগমেন্ট হয়তো ছিল, ঠিক আছে? মানে পিগমেন্ট ছিল না এবং তাদের প্রপার্টিস ছিল না, ফসফোরিলেশন ছিল না। এখানে দেখো কেলভিন সাইকেলটা ছিল শুধু, বাট C4 সাইকেল ছিল না। ফটো রেসপিরেশন পড়তে হবে, কেম পড়তে হবে, ঠিক আছে? এগুলো আমাদেরকে পড়তে হবে এখানে। রেসপিরেশনের ক্ষেত্রে দেখো প্রথমেই বলছে যে কনসেপ্ট অফ দ্য ফার্মেন্টেশন ইন টার্মস অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি। তারপর দেখতে পাচ্ছ গ্লাইকোলাইসিস, পেন্টোজ ফসফেট পাথওয়ে, তারপর হচ্ছে তোমার ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ঠিক আছে? এইগুলো আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছ এখানে যে হরমোনসের মধ্যে কি কি রয়েছে, যেমন অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন এবং এফসিসিক অ্যাসিড। এদের আমরা কি দেখবো না, এদের আমরা যে পারপাসটাই দেখবো সেটা হচ্ছে কি না, এদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে? গ্রোথ এবং ডেভেলপমেন্ট করতে হবে। তারপর দেখো এনজাইমের এই পার্টটা তোমাদের 9-10-এ ছিল না, এটাও আমাদেরকে পড়তে হবে, যে ডেফিনেশন, প্রপার্টিস অফ এনজাইম এবং টাইপস অফ এনজাইম। এবং তার পাশাপাশি তোমরা জানো, হয়তো তোমরা পিডিএফ দেখেছো, সবাই পড়েছো, আমরা শেষে হচ্ছে কি আজকে আবার 50টি কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো এখান থেকে। এবং প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে কি খুবই পরীক্ষার ভিউতে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। যারা তোমরা প্র্যাকটিস করেছো তোমরা জানো, তাই না? কারা কারা প্র্যাকটিস করেছো বলো দেখি। এই যে কোশ্চেনগুলো আজকে যে দেওয়া হয়েছে, কারা কারা প্র্যাকটিস করেছো বলো দেখি আমাকে। কারা কারা প্র্যাকটিস করেছো? যারা প্র্যাকটিস করেছো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের কোশ্চেনের লেভেলটা কেমন আছে, তাই না? যারা প্র্যাকটিস করেছো তোমরা বুঝে গেছো সবাই যে আজকে হচ্ছে কি তোমার কোশ্চেনের লেভেলটাকে কিন্তু স্ট্যান্ডার্ড করা হয়েছে, ঠিক আছে? বা তোমরা হয়তো পড়েছো, তোমরা জানো। তো সেক্ষেত্রে তোমরা জানো কোশ্চেনের লেভেলটা কিন্তু অনেকটাই উন্নত করা হয়েছে। তো এইভাবেই আমরা আরও ভালোভাবে তোমাদের জন্য রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি, ঠিক আছে? চলো, তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের থিওরিতে, ঠিক আছে? থিওরিতে আমরা চলে যাব, চলো। তো এখানে আমাদেরকে প্রথমে পড়তে হবে কি না, অ্যাসিড বেস এবং বাফার, ঠিক আছে? এই তিনটের কনসেপ্ট আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? গ্রাজুয়েশন হয়তো তোমরা সবাই পড়েছো অ্যাসিড বেস এবং বাফার, ঠিক আছে? তো দেখো অ্যাসিড কাকে বলি আমরা নর্মালি, নোটস ও তো পয়েন্ট বেশ ভালো আছে, ঠিক আছে? দেখো, তো এখানে অ্যাসিড বলতে আমরা তাদেরকেই বলি না যে সমস্ত রাসায়নিক পদার্থ যারা জলীয় দ্রবে মানে জলে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন বা প্রোটনটাকে মুক্ত করে দেয়, ঠিক আছে? তাহলে H+ আয়ন, ঠিক আছে, যে মুক্ত করতে পারে যে সমস্ত হচ্ছে রাসায়নিক পদার্থ, তখন না যখন জলে দ্রবীভূত থাকে, ঠিক আছে? তাহলে তখন তাদেরকে আমরা কি বলি না, অ্যাসিড বলি, ঠিক আছে? এটা নর্মাল ডেফিনেশন যেটা আমরা বলে থাকি। তো এখানে দেখো বিভিন্ন সায়েন্টিস্টের বিভিন্ন ডেফিনেশন রয়েছে। যেমন প্রথম যে ডেফিনেশনটা রয়েছে, হ্যাঁ, এরিনাসের ক্ষেত্রে তিনি বললেন দেখো যে অ্যাসিড হলো এমন একটা যৌগ যা জলে দ্রবীভূত হয়ে H+ আয়ন উৎপন্ন করে, ঠিক আছে? তাহলে অ্যাসিড হচ্ছে এমন একটা যৌগ যেটা জলে দ্রবীভূত হয়ে H+ আয়ন তৈরি করতে পারে বা প্রোটন মুক্ত করে, ঠিক আছে? আচ্ছা, এই কোথায় গেল? এই যে তোমার হচ্ছে কি জলে দ্রবীভূত হয়ে H+ আয়ন উৎপন্ন করে। আচ্ছা, তারপর দেখো ব্রনস্টেড এবং লাউডি তারা কি বলছেন? তো তিনি বলছেন যে অ্যাসিড হলো এমন একটা পদার্থ যা প্রোটন দান করতে পারে, ঠিক আছে? H+কে সে ডোনেট করতে পারে, H+ দান করতে পারে মানে ডোনেট করতে পারে, ডোনেট করতে সে পারে, ঠিক আছে? আবার লুইস বলছেন, তিনি বলছেন যে অ্যাসিড হলো এমন একটা পদার্থ যেটা ইলেকট্রন জোড়া গ্রহণ করে। মাথায় রাখবে কিন্তু লুইসের মতন কি হয় না, ইলেকট্রন কি করে, ইলেকট্রনটাকে সে অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে? তাহলে অ্যাকর্ডিং টু লুইস তিনি বলছেন যে অ্যাসিড হচ্ছে কি এমন একটা পদার্থ যেটা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করছে, মানে গ্রহণ করে, ইলেকট্রন কিন্তু গ্রহণ করে। এটা তোমরা হয়তো পড়েছো সবাই যে ইলেকট্রনীয় মতবাদ দিয়ে আমরা একটা ব্যাখ্যা করি, আর একটা আছে তোমার হাইড্রোজেন আয়ন বা প্রোটনকে দিয়ে আমরা ব্যাখ্যা করি। তাহলে যে রাসায়নিক পদার্থ H+কে মুক্ত করে তাদেরকে আমরা অ্যাসিড বলতে পারি, বা যে তোমার রাসায়নিক পদার্থ ইলেকট্রন জোড়া গ্রহণ করে, ঠিক আছে, তাদেরকে আমরা কি বলবো না, তাদেরকে আমরা বলবো অ্যাসিড বলবো আমরা, ঠিক আছে? তাহলে দুটো মতবাদ তোমরা মনে রাখবে, একটা হাইড্রোজেন মতবাদ আর একটা ইলেকট্রন মতবাদ। চলো, এবার সাধারণ বৈশিষ্ট্য কি, অ্যাসিডের সাধারণ বৈশিষ্ট্য তোমরা সবাই জানো,
তাই না? তোমরা যারা ক্লাস করছো আমি বিশ্বাস রাখি যে তোমরা সবাই জানো যে এটা হচ্ছে কি তোমার কি হয় না টক হয়, তাই না? অ্যাসিড হচ্ছে কি তোমার টক, স্বাদটা হচ্ছে কি তোমার সাওয়ার হয়, যেমন লেবুর রস বা ভিনিগার। আচ্ছা, ব্লু লিটমাসকে কি করে লাল করে দেয়, ঠিক আছে? তোমরা জানো লিটমাস পেপার, ঠিক আছে? তো লিটমাস পেপারকে কি করে না, যখন লিটমাস পেপারটাকে আমরা দিই তার ব্লু কালারটাকে কি করবে সে না তোমার হচ্ছে কি লাল করে দেবে, রেডে কনভার্ট করে দেয়। সেই সাথে তোমরা জানো যে ধাতুর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, ঠিক আছে? তাহলে মেটাল বা ধাতুর সঙ্গে যখন হচ্ছে কি আমরা অ্যাসিডকে দিয়ে দেবো তাহলে সেখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। আর এই অ্যাসিডের মান তোমরা জানো যে আমাদের একটা অ্যাসিডের একটা স্কেল রয়েছে 7, যেটাকে আমরা কি বলি নিউট্রাল বলি, নিউট্রাল 7। তো এই 7-এর যদি কম হয় মানে 6, 5, 4, 3, 2, 1, তাহলে এদিকে হলে আমরা এদেরকে কি বলবো অ্যাসিডিক বলবো আমরা, অ্যাসিডিক। আর যদি এখানে বেশি হয় 8, 9, 10, তাহলে এদিকে হলে তখন তাকে আমরা কি বলবো বেসিক বলবো, বেসিক, ঠিক আছে? তো অতএব তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাসিডিক আর বেসিক, ঠিক আছে? অ্যাসিডিক আর বেসিক মানে কি না, অ্যাসিডিক হচ্ছে কি তোমার 7-এর যদি কম হয়ে যায়, তাই না, 7টাকে আমরা নিউট্রাল বলছি। আর তোমার হচ্ছে কি 7-এর যদি কম হয়ে যায় তখন তাকে আমরা অ্যাসিডিক বলছি। আর 7-এর যদি বেশি হয়ে যায় তখন তাকে আমরা বেসিক বলছি, ঠিক আছে? চলো এবার হচ্ছে দেখতে পাচ্ছ যে পিএইচ এর মানটা তাহলে কি হবে, অ্যাসিডের ক্ষেত্রে 7-এর নিচে থাকবে, ঠিক আছে? 7-এর নিচে থাকবে, তাহলে 7-এর নিচে থাকলে তখন তাকে আমরা বলবো কি অ্যাসিড। আচ্ছা, এবার অ্যাসিডের উদাহরণ তোমরা সবাই জানো, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই না? এটা যদি দ্রবণে তুমি দিয়ে দাও H++ Cl- আয়ন তৈরি করবে, H2SO4, এটাও কি করবে H+ হচ্ছে কি HSO4- তৈরি করবে, তাই না? CH3COOH অ্যাসিডিক অ্যাসিড, তাহলে এইগুলো সমস্ত হচ্ছে তোমার কি না অ্যাসিড, ঠিক আছে? এটা তোমরা সবাই জানো, ঠিক আছে? পিএইচটা এটা বাচ্চা ছেলের জিনিস বাবা। পিএইচ এর ব্যাপারটা হচ্ছে কি তোমার 7-এর যদি কম হয় তাহলে হচ্ছে কি তোমার হয়ে যাবে অ্যাসিডিক, আর 7-এর বেশি হতে গেলে তখন তাকে অ্যাসিড বলবে। আচ্ছা, তুমি কি পিএইচ কাকে বলে বলছো? পিএইচ হচ্ছে কি তোমরা জানো হাইড্রোজেন আয়নের মাইনাস লগারিদমকে আমরা কি বলি পিএইচ বলি, ঠিক আছে? হাইড্রোজেন আয়নের যে মাইনাস লগারিদম যদি আমরা বলি সেটাকে আমরা পিএইচ বলি, তাই না? পিএইচ হচ্ছে কি একটা ইন্ডিকেটর যেটা দিয়ে আমরা অ্যাসিড আর বেস বা আমরা আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে? তাহলে পিএইচ হচ্ছে কি অ্যাসিড বেস ইন্ডিকেটর। তো তার মানটাকে কিভাবে আমরা ক্যালকুলেট করি না, পিএইচ সমান মাইনাস লগারিদম H+ আয়ন, অর্থাৎ হাইড্রোজেন আয়নের মাইনাস লগারিদমকে আমরা কি বলি না তোমার হচ্ছে কি পিএইচ বলি। কি বললাম বুঝতে পেরেছো? চলো এবার দেখো, এবার হচ্ছে কি বলছে যে বেস। আচ্ছা আমাকে একটু বলো দেখি, বাকিরা কি জয়েন করতে মানে প্রবলেম হচ্ছে কারো? জয়েন করতে কি প্রবলেম হচ্ছে? কারণ 2-1 জন মেসেজ করছে নাকি 2 দিন ধরে তারা জয়েন করতে পারছে না। আমি জানি না কেন তারা জয়েন করতে পারছে না, আমাকে বলো দেখি কি প্রবলেম হচ্ছে বলে। কারণ তোমরা জানো 250-300 জন ক্লাস করে, সেই জায়গায় 152 জন, তো কিছু কি সমস্যা হচ্ছে তোমরা বলো তো আমাকে। এনি প্রবলেম? নতুন করে লগ ইন করতে হচ্ছে, হ্যাঁ করে নেবে, মোবাইল ভার্সন চেঞ্জ, নো প্রবলেম। দুজন বলছে নো প্রবলেম, তাহলে কি সমস্যা হচ্ছে বাবা? ওদের কি সমস্যা হচ্ছে আমি তো বুঝতে পারছি না, ওরা কেন ক্লাস করতে পারছে না? জানি না কেন ক্লাস করতে পারছে না। চলো তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো, তাই না? আমরা তাহলে প্রথমে যেটা পড়লাম যে অ্যাসিড, ঠিক আছে? তাহলে এটা সম্বন্ধে তোমরা আশা করি সবাই ক্লিয়ার, তাই তো? আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার হচ্ছে কি দেখো এবার বলছে যে বেস, ঠিক আছে? বেস, এবার এটা কি জানো তোমরা, এটা থেকে আমরা বাংলায় ক্ষার বলি, ঠিক আছে? ক্ষার বলি আমরা। তো এটা বলছে বেস হলো এমন পদার্থ যা জলে দ্রবীভূত হয়ে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে, ঠিক আছে? তাহলে আগেরটা ছিল H+ আয়ন, আর এটা হচ্ছে তোমার হাইড্রোক্সাইড আয়ন। হাইড্রোক্সাইড মানে OH- আয়ন যেটা তৈরি করবে, ঠিক আছে? তাহলে এমন কিছু কেমিক্যাল যেটা আমরা জলীয় দ্রবণে যদি আমরা দ্রবীভূত করি তাহলে সেই কেমিক্যাল থেকে OH- আয়ন যদি উৎপন্ন হয়, বা এটাকে বলছে দেখো যদি প্রোটন গ্রহণ করে, তাহলে আগেরটা হচ্ছে কি তোমার কি ছিল, তোমার হচ্ছে কি দেখো এখানে হচ্ছে কি তোমার প্রোটন গ্রহণ করছে কিংবা হচ্ছে কি H+ আয়ন উৎপন্ন করছে, ঠিক আছে? OH- আয়ন উৎপন্ন করছে, তাহলে আচ্ছা সাউন্ড কি সত্যি সবার কম শোনা যাচ্ছে? বাকিরা তো তোমাদেরকে মনে হয় ঠিক বলছে তারা, বাকিরা তোমরা শুনতে পাচ্ছ ঠিকঠাক? এনি প্রবলেম? অল ওকে, ওকে ওকে ঠিক আছে, ওকে ওকে, একদম একদম একদম। আচ্ছা আমি একটা জিনিস যেটা আমি দেখলাম, ঠিক আছে তোমাদেরকে বলে দিই, যখন যার যেটা সমস্যা হবে না, মানে টিচমেন্টের যদি হচ্ছে কারো কিছু সমস্যা হয়, তোমরা কি করবে বলো দেখি, তোমরা লেফট করে আবার জয়েন করে যাবে, লেফট করবে দিয়ে জয়েন করে যাবে, লেফট করে তারপরে জয়েন করে যাবে, ঠিক আছে? দিলে দেখবে অনেক সমস্যার সমাধান হবে, আমি দেখেছি, তাই না? আমি ঠিক বলছি তো? যার সমস্যা হবে দেখবে তোমরা লেফট করে আবার জয়েন করে যাবে, দেখবে ঠিক হয়ে যাবে। দেখো
এবার দেখো তাহলে তোমরা দেখতে পেলে যে এখানে যে সমস্ত হচ্ছে কি তোমার পদার্থ জলে দ্রবীভূত হয়ে OH মাইনাস বা হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করছে কিংবা প্রোটন গ্রহণ করে। তো তোমার আরিনিয়াসের ক্ষেত্রে বলছেন যে বেস হলো এমন যৌগ যা জলে দ্রবীভূত হয়ে OH মাইনাস আয়ন উৎপন্ন করে। আবার লাউরি তোমার হচ্ছে কি বলছেন দেখো বেস হলো এমন পদার্থ যা প্রোটন উৎপন্ন গ্রহণ করে। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে দেখো অ্যাসিডের ক্ষেত্রে কি ছিল, প্রোটন হচ্ছে কি তোমার কি করেছিল না তোমার হচ্ছে কি অ্যাকসেপ্ট করেছিল। তাহলে এখানে কি হবে, এটা দান করবে, ইলেকট্রনটাকে দান করবে। তাহলে প্রোটন গ্রহণ করে কিন্তু ইলেকট্রন জোড়া দান করবে, ঠিক আছে। তাহলে ইলেকট্রন হচ্ছে কি দান করবে, ডোনার, এ হচ্ছে ডোনার, ঠিক আছে, ডোনার। তাহলে ভালো করে শোনো, তাহলে অ্যাসিড হচ্ছে কি তোমার অ্যাসিডস হচ্ছে কি তোমার কি বললাম ইলেকট্রন অ্যাকসেপ্টার, আর বেস যেটা সেটা কি বললাম ইলেকট্রন হচ্ছে কি তোমার ডোনার। এটা মনে রাখবে, এটা ইলেকট্রন দিক থেকে। আবার অ্যাসিড যেটা এদিকে লিখে দিচ্ছি দেখো, অ্যাসিড যেটা হচ্ছে H+ আয়ন তৈরি করে উৎপন্ন করে, আর বেস যেটা OH মাইনাস আয়ন তৈরি করে, বা এটা বলতে পারো যে এই OH মাইনাস নির্গত করে কিংবা H+ কে গ্রহণ করে, এটাকে গ্রহণ করতে পারে। এটাই হচ্ছে মূল বিষয়। দেখো এই বেসিক জিনিসগুলো না অনেক জায়গায় লাগে, তোমরা জানো, বাচ্চাদেরকে পড়াতে গেলেও এই জিনিসগুলো জানতে হয়, তাই না। বিশেষ করে কোনটা H+ তোমার তৈরি করছে, কোনটা OH মাইনাস তৈরি করছে, কোনটা ইলেকট্রন গ্রহণ করছে, কোনটা ইলেকট্রন হচ্ছে তৈরি করছে, এগুলো বেসিক জিনিস, তাই না। এই জিনিসগুলো হচ্ছে কি আমাদেরকে জানতে হয়, তাই না। তো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হয়, তো সেক্ষেত্রে হচ্ছে কি আমাদেরকে জানতে হয়, তাই না। তো ওটাই হচ্ছে কি আমরা এই জিনিসগুলোকে আমাদেরকে ভালো করে জানতে হবে, ঠিক আছে, আমাদেরকে ভালো করে জানতে হবে। ওকে, চলো তাহলে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এবার দেখো, এবার যেভাবে তোমরা অ্যাসিডের হচ্ছে বৈশিষ্ট্য দেখলে, ঠিক একইভাবে যদি আমরা এখানে বেসের যদি হচ্ছে বৈশিষ্ট্য দেখি, ঠিক আছে, বেস মানে হচ্ছে ক্ষারের যদি বৈশিষ্ট্য দেখি আমরা, তাহলে কি দেখতে পাবো না, ক্ষারের যদি বৈশিষ্ট্য আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে তোমার কি দেখতে পাবো না উল্টোটা আর কি। যেমন সেটা ছিল হচ্ছে কি তোমার টক স্বাদ হয়, এখানে দেখো তিতা স্বাদযুক্ত হবে। এটা লাল লিটমাসকে হচ্ছে কি তোমার নীল করে দেবে, ওটা ছিল নীল লিটমাসকে লাল করে দেয়, আর এটা দেখো নীল লিটমাসকে লাল করে দেয়, ঠিক আছে, সরি লালকে হচ্ছে নীল করে দেয়। তাহলে আগেরটা ছিল হচ্ছে কি তোমার নীলকে লাল করে, এটা লালকে দেখো নীল করে দিচ্ছে। আচ্ছা, তেল অনুভব হয়। আর কি বলছে না তোমার pH 7-এর উপরে থাকবে, ঠিক আছে, তাই না। তাহলে কি হবে দেখো, এটা pH-টা হচ্ছে কি 7-এর বেশি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে pH-টা কি হবে 7-এর বেশি হয়ে যাবে। pH-টা যখন অ্যাসিডের ক্ষেত্রে ছিল 7-এর কম, তাহলে এটার ক্ষেত্রে তোমরা কি দেখতে পাবে না 7-এর বেশি দেখতে পাবে। 7-এর কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। ওকে, 7-এর বেশি হয়ে যাবে। তো এই জিনিসগুলো আমরা আশা করি মনে রাখতে পারবো, বা আমরা হচ্ছে কি পরীক্ষা হচ্ছে করতে পারবো, তাই না। তাহলে কি বললাম, তাহলে হচ্ছে কি এটা। এবার উদাহরণ কি দেখো, উদাহরণ বলছে দেখো, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যামোনিয়া, এটা যদিও দুর্বল তোমার হচ্ছে ক্ষার, তবে হচ্ছে কি যে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এবারে তোমাদেরকে যেটা স্কেল বলছিলাম pH এর স্কেল, তাই না, পোটেনশিয়াল অফ দ্য হাইড্রোজেন, তোমরা দেখতে পাচ্ছ 0 থেকে 14 পর্যন্ত একটা স্কেল থাকে। তো এখানে দেখতে পাচ্ছ এই 7টা হচ্ছে নিউট্রাল, এটা অ্যাসিডিক, এদিকেটা অ্যাসিডিক হয়ে যাবে, এদিকেটা বেস হয়ে যাবে, ঠিক আছে না। এবারে 0 থেকে 7 হচ্ছে কি তোমার অ্যাসিডিক, আর 7-এর করে হলে বেশি হয়ে যাবে। 7-7টা নিউট্রাল, যেমন পিওর ওয়াটার, ঠিক আছে, পিওর ওয়াটারের ক্ষেত্রে তোমরা জানো তার pH-টা কত হবে না 7 হয়, pH-টা 7 হবে, ঠিক আছে। পিওর ওয়াটারের ক্ষেত্রে, পিওর ওয়াটার মানে যেখানে শুধুমাত্র H++ OH- থাকে, তাই না, এটাই থাকে, তখন কি হয়ে যাবে 7 হয়ে যাবে। তাহলে এখানে H++ OH- এরা দুজন থাকে বলে নিউট্রাল হয়ে যায়, তো তখন pH-টা কত হয়ে যাবে 7 হয়ে যাবে, ঠিক আছে। চলো এবার যেটা দেখো, তোমরা বাফার সম্বন্ধে আমি জানি পড়েছো, তোমাদেরকে পড়ানো হয়েছে আগেও। বাফার কি জিনিস, হোয়াট ইজ বাফার, তোমরা সবাই জানো যে বাফার হচ্ছে কি এক ধরনের সলিউশন আর কি, একটা সলিউশন। যে সলিউশনটাকে বানানো হয় কিভাবে না মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, বা তীব্র হচ্ছে কি তোমার অ্যাসিড মৃদু ক্ষার, ঠিক আছে, উল্টোটা হতে পারে, ঠিক আছে। কি বললাম, মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, বা তীব্র হচ্ছে কি তোমার ক্ষার মৃদু অ্যাসিড। তো এইভাবে হচ্ছে কি দিয়ে আমরা বানাতে পারি বাফার সলিউশন, ঠিক আছে, বাফার সলিউশন। তো এই বাফার সলিউশন হচ্ছে কি দেখো বলছে এমন একটা দ্রবণ তাতে সীমিত পরিমাণ অ্যাসিড বা বেস যোগ করা হলেও pH মান স্থিতিশীল থাকে। মানে এর কাজ হচ্ছে কি, বাফারের কাজ কি না, বাফারের কাজ হচ্ছে pH-টাকে কনস্ট্যান্ট রাখা, কনস্ট্যান্ট রাখবে মানে পরিবর্তন হতে দেবে না, ঠিক আছে, যাতে pH-টা যাতে চেঞ্জ না হয়, সেই pH-টাকে হচ্ছে কি যাতে ফিক্সড রাখা, ওটাই কাজ হচ্ছে কি তোমার বাফারের। তো কাজ কি দেখো, যে pH হঠাৎ পরিবর্তন রোধ করে, pH এর হচ্ছে পরিবর্তনকে রোধ করছে, জীবদেহের রক্তের pH নিয়ন্ত্রণ করছে, অনেক জৈব রাসায়নিক বিক্রিয়াকে অপরিহার্য আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে অনেক জৈব রাসায়নিক প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এবার দেখো, এবার হচ্ছে কি বলছে যে এর প্রকারভেদ, এটাকে আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করি, এটা অ্যাসিডিক বাফার, এটা বেসিক বাফার, ঠিক আছে, এটা অ্যাসিডিক বাফার, এটা বেসিক বাফার। তাহলে অ্যাসিডিক বাফার কাকে বলছে দেখো, অ্যাসিডিক বাফার বলছি যে দুর্বল অ্যাসিড এবং হচ্ছে তার লবণ, ঠিক আছে। তাহলে দেখতেই পাচ্ছ যে দুর্বল অ্যাসিড বা তার লবণকে দিয়ে আমরা অ্যাসিডিক বাফার বানাই, আর যেটা হচ্ছে কি তোমার অ্যাসিডিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিডেট, এটাকে বলা হচ্ছে কি অ্যাসিডিক বাফার। তাহলে অ্যাসিডিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিডেটকে দিয়ে আমরা, ধরো তোমাদেরকে উদাহরণ দিয়ে দেবে, ঠিক আছে, বলবে যে নিম্নলিখিত কোনটি এটা অ্যাসিডিক বাফার, তাহলে দিয়ে দেবে যে অ্যাসিডিক অ্যাসিড প্লাস সোডিয়াম অ্যাসিডেট,
অ্যামোনিয়া প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, বা আরও দুটো দিয়ে দেবে। তাহলে সেক্ষেত্রে তোমরা মনে রাখবে যে এসিডিক বাফার কোনটা না, যেটা হচ্ছে কি তোমার অ্যাসিডিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিডের। বেসিক বাফার দেখো দুর্বল বেস আর তার লবণ, বলছে দেখো অ্যামোনিয়া এবং অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, এগুলোকে দিয়ে আমরা কি করি না, আমরা হচ্ছে কি বাফার বেসিক বাফার বানাই। উদাহরণ দেখো, উদাহরণ এখানে তোমরা পড়েছো, যেহেতু আমি এখানে আর বেশি ডিসকাস করিনি, কারণ আমরা বাফার সিস্টেম হচ্ছে কি ব্লাডে পড়েছিলাম, তাই না? ব্লাড যখন আমরা পড়েছিলাম সেখানে আমরা বাফার সিস্টেম ডিসকাস করেছিলাম, মনে আছে তো? বাফার সিস্টেম তোমরা পড়েছিলে, তাই না? তাই তো, বাফার সিস্টেম ওখানে পড়েছিলে। দেখো আজকে লেখাটা স্মুথ হচ্ছে না, কালকে আমার সফটওয়্যারটা হচ্ছে কি আনইনস্টল করা হয়ে গেছিল, মানে ইনস্টল ছিল, আজকে লেখাটা স্মুথ হবে। দেখো এবার দেখো, তাহলে ল্যাবরেটরিতেও আমরা ইউজ করি, যেমন ফসফেট বাফার, ট্রিস বাফার, এগুলোকে আমরা ব্যবহার করি কি না ল্যাবরেটরিতে, ঠিক আছে, ট্রিস বাফার, ফসফেট বাফার, ঠিক আছে। চলো এবার এখানে একটা টেবিল করে দেওয়া হয়েছে যে অ্যাসিড, বেস এবং বাফার, ঠিক আছে। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে বলছে দেখো H+ আয়ন উৎপন্ন করছে, বেস হচ্ছে কি তোমার OH- আয়ন উৎপন্ন করছে, আর বাফার এই দুই ধরনের আয়নের মিশ্রণ। আচ্ছা, অ্যাসিডের ক্ষেত্রে 7-এর কম হয় পিএইচ, এটা 7-এর বেশি হবে, এটা 7-এর কাছাকাছি থাকে, এটা টক হবে, এটা তিতা হবে, এটা নির্দিষ্ট নয়, এটা ব্লু লিটমাসকে লাল করে, এটা লালকে নীল করে, এটা কোনো পরিবর্তন করতে পারে না বাফার। চলো এবার হচ্ছে কি আমরা জীবন বিজ্ঞানে, মানে আমাদের লাইফ সায়েন্সে হচ্ছে কি বাফারের কি গুরুত্ব রয়েছে দেখো। বলছে আচ্ছা, বলছে কোষের এনজাইম সক্রিয়তা নির্ভর করে পিএইচ এর উপরে, ঠিক আছে। তাহলে তোমরা জানো যে এনজাইম মানে হচ্ছে কি একটা স্পেসিফিক পিএইচে কাজ করে, প্রত্যেকটা এনজাইম এটা কিসে কাজ করে না, এটা স্পেসিফিক পিএইচে কাজ করে, তাই না? পিএইচে কাজ করে। তাহলে এই পিএইচটা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কাজ হবে না, তাহলে এই পিএইচটাকে কি করতে হবে, কনস্ট্যান্ট রাখতে হবে। তো তার জন্য আমরা দেখতে পাই বাফার সিস্টেম কাজ করছে। আচ্ছা, রক্তে বলছে পিএইচ 7.35 থেকে 4.5, ঠিক আছে, বজায় রাখতে। যদিও তোমরা পড়েছো কত, তোমরা ব্লাডের পিএইচ কত পড়েছো, 7 পয়েন্ট কত পড়েছো তোমরা ব্লাডের পিএইচ? একদম 4 পড়েছো। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এটা আমরা এইভাবেই বলতে পারি যে 7.35 থেকে 7.45 এই মানটা হচ্ছে সবসময় রেগুলেট করে, ঠিক আছে। এটা এক্স্যাক্টলি তোমরা গড় মানটা বলো যে 7.4, একদম তোমরা গড় মানটা বলো যে 7.4, এটা কোনো ভুল নয়, তোমরা যেটা জানো সেটা ভুল নয়। কিন্তু এটা হচ্ছে কি দেখো, এই যে এই স্কেলটা মানে এই রেঞ্জের মধ্যে ওটা নামা করে, হয় 7.35 বা 7.45, তো এর মধ্যে হচ্ছে সবসময় ঘোরাফেরা করে, ঠিক আছে। তো এটা এই যে পিএইচ, রক্তের যে পিএইচটা, এটা বাফার রয়েছে বলে এই বাফার হচ্ছে কি করছে, তাকে রেগুলেট করছে বা তাকে কন্ট্রোল করছে, ঠিক আছে। চলো এবার বলছে জীবদেহের বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া স্থিতিশীল রাখতে বাফার প্রয়োজন, ঠিক আছে। জীবদেহের বিভিন্ন প্রকার রাসায়নিক যে প্রক্রিয়া রয়েছে সেগুলোও কিন্তু বাফার কি করছে, তাদেরকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। চলো এবার দেখো, আচ্ছা এবার আমি তোমাদেরকে বলেছি যে 9-10-এর যে জিনিসগুলো আমরা পড়েছি সেই জিনিসগুলো আমরা হালকাভাবে পড়ে বেরিয়ে যাবো, ঠিক আছে। তো তার মধ্যে একটা টপিক তোমরা দেখতে পাচ্ছ যে কি বলে দেখি না, তোমার হচ্ছে কি এই ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন, তাই না? ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন। তো বাষ্পমোচন তোমরা পড়েছিলে যে স্টোমাটা বা কিউটিকল, বা তোমার হচ্ছে কি আর কি বলেছিলাম, স্টোমাটা, কিউটিকল আর লেন্টিসেল, তাই না? একটা হতে পারে স্টোমাটা, এটা সবচেয়ে বেশি দেখা যায়, তারপর হচ্ছে তোমার লেন্টিসেল, আর একটা বলেছিলাম কিউটিকল। এই তিনটি মাধ্যমে হচ্ছে কি হয়, ওয়াটার যেটা সেটা ভেপার হয়ে যায়, ঠিক আছে, ওয়াটার ভেপার হয়ে যায় বা তোমার জলীয় বাষ্প হয়ে যখন রিলিজ হয়ে যায়, তো তখন সেটাকে আমরা বলি কি বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন। তো বাষ্পমোচন বা ট্রান্সপিরেশনের যদি আমরা টাইপস দেখি, যে যার মাধ্যমে হচ্ছে সেই অনুযায়ী তার টাইপস বলা হয়। যদি স্টোমাটা দিয়ে হয় তোমার স্টোমাটাল ট্রান্সপিরেশন, কিউটিকল হলে কিউটিকুলার ট্রান্সপিরেশন, লেন্টিসেল দিয়ে হলে লেন্টিকুলার ট্রান্সপিরেশন। তো সবচেয়ে বেশি দেখতে পাচ্ছ যে 80 থেকে 90% হচ্ছে কি তোমার স্টোমাটাল ট্রান্সপিরেশন, তাই না? যেটা স্টোমাটা দিয়ে হয়, পাতার মাধ্যমে দিয়ে আমরা দেখতে পাই, ঠিক আছে। এবার এই যে পাতা বলছে, তোমরা জানো এই যে পাতা যদি হচ্ছে কি আমরা কি দেখি, লিপ দেখি, এটা আবার দুভাবে তোমরা জানো, মনোকোটের ক্ষেত্রে, ডাইকোটের ক্ষেত্রে। মনোকোটের ক্ষেত্রে কোথায় থাকে আর ডাইকোটের ক্ষেত্রে কোথায় থাকে স্টোমাটা? না, মনোকোটের ক্ষেত্রে স্টোমাটা থাকবে কোথায় না, বোথ সারফেসে, বাট ডাইকোটের ক্ষেত্রে কি থাকবে না, লোয়ার সারফেস, ঠিক আছে, নিম্নতলে থাকে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে কি দেখো, এদিকে এদের দুদিকে স্টোমাটা থাকে, এটা কি বললাম, লিপ স্টোমাটা আর কি, স্টোমাটা। তো সেক্ষেত্রে লিপ স্টোমাটার ক্ষেত্রে, মনোকোটের ক্ষেত্রে বোথ সারফেসে থাকবে, আর ডাইকোটের ক্ষেত্রে থাকবে লোয়ার সারফেসে, ঠিক আছে। তো এই জন্য আমরা মনোকোটকে কি লিপ বলি গো, আমরা মনোকোটকে কি লিপ বলি আর ডাইকোটকে কি বলি বলো দেখি, তোমরা কি পড়েছো তোমরা? আমি আগে কিন্তু পড়েছি বাবা, অ্যানাটমিতে আমি পড়িয়েছি, আমার মনে আছে আমি কিন্তু হচ্ছে কি অ্যানাটমিতে পড়িয়েছি। তাহলে মনোকোট লিপকে আমরা কি বলি আর ডাইকোটকে আমরা কি বলি? মনোকোটকে আমরা কি বলি, কি ধরনের লিপ বলি, আর ডাইকোটকে কি বলি? কেই বলতে পারছো না। মনোকোট বাবা ডোর্সিভেন্ট্রাল, এটা তুমি ঠিক বললে। মনোকোটকে হচ্ছে কি আমরা আইসো বাইলেটারাল বলছি, দুদিকে সমান থাকছে। মনোকোট হচ্ছে কি আইসো বাইলেটারাল, ঠিক আছে, লেটারাল। আর যেটা ডাইকোট, এটাকে আমরা কি বলি, ডোর্সিভেন্ট্রাল, তাই না? তোমরা পড়াশোনা হচ্ছে না বাবা, পড়াশোনা হচ্ছে না, বুঝতে পেরেছো তো? তাহলে দেখতে পাচ্ছ এই যে মনোকোট লিপকে আমরা বলি আইসো বাইলেটারাল,
বা সমাঙ্কপৃষ্ঠীয়, বাংলায় বলা হয় সমাঙ্কপৃষ্ঠীয়। আর যেটা হচ্ছে কি তোমার লোয়ার সারফেসে জাইগোটে থাকে বলে ওদেরকে আমরা কি বলি, বিষমপৃষ্ঠীয় বা ডরসিভেন্ট্রালি। তোমাদের পড়াশোনা হচ্ছে না, মনে হচ্ছে কোথাও ঘাটতি দিয়ে দিচ্ছে তোমরা। দেখো এবার দেখো, তাহলে কিউটিকুলারের ক্ষেত্রে বলছে যে খুব অল্প পরিমাণে হয়, যেটা পাতায় থাকে আর কাণ্ডে থাকে লেন্টিসেল। তাহলে দেখতে পাচ্ছ কিউটিকুল এবং স্টোমাটা এরা থাকে পাতায়, আর কাণ্ডে কচি কাণ্ড আর কি, তাতে থাকবে কি লেন্টিসেল। চলো এবার হচ্ছে বাষ্পমোচনের প্রক্রিয়া, ঠিক আছে, মেকানিজমস। ঠিক আছে, মেকানিজমস। তো দেখতে পাচ্ছ এখানে স্টেপ বাই স্টেপ বলছে যে প্রথমে কি হয়, তোমরা জানো যে জল শোষিত হয়, তাই না? জল হচ্ছে কি তোমার শোষণ করে, ঠিক আছে। জলটা হচ্ছে কি তোমার মাটিতে যে তোমার কি থাকে, রুট হেয়ার থাকে, তাই না? রুটের কি থাকে না, রুট হেয়ার কি করে না, রুট হেয়ার এরা কি করছে জানো, এরা হচ্ছে কি তোমার ওয়াটার আর মিনারেলসকে অ্যাবজর্ব করে। ওয়াটার প্লাস মিনারেল, কোথা থেকে? মাটি থেকে মিনারেলসকে অ্যাবজর্ব করে। আচ্ছা আমাকে বলো দেখি, যে মাটি থেকে যে ওয়াটার প্লান্ট অ্যাবজর্ব করে সেই ওয়াটারকে আমরা কি ওয়াটার বলি? মাটি থেকে যে ওয়াটার প্লান্ট অ্যাবজর্ব করে সেই ওয়াটারটাকে আমরা কি বলি? সেই ওয়াটারটাকে কি বলা হয়? কৈশিক জল বা ক্যাপিলারি ওয়াটার। একদম একদম, এই তো এতক্ষণ কথাই ছিলে তোমরা, এতক্ষণ কথাই ছিলে। তাহলে কৈশিক জল বা তোমার হচ্ছে কি আমরা ক্যাপিলারি ওয়াটার বলি, ঠিক আছে। দিস ইজ অ্যাভেলেবল ফর দ্য প্লান্ট টু অ্যাবজর্ব, ওকে। তাহলে এটা হচ্ছে কৈশিক জল আমরা বলি, ঠিক আছে। চলো এবার বলছি, এবারে ওই জলটা দেখো যখন রুট হেয়ার কি করছে, তাকে অ্যাবজর্ব করছে। অ্যাবজর্ব করার পরে তোমরা নিশ্চয়ই পড়েছো ওই যে অ্যাপোপ্লাস্ট আর সিমপ্লাস্ট মুভমেন্ট, মনে আছে? অ্যাপোপ্লাস্ট কার মাধ্যমে হয় গো? অ্যাপোপ্লাস্ট আর সিমপ্লাস্ট, মনে আছে? সিমপ্লাস্ট। অ্যাপোপ্লাস্ট কার মাধ্যমে হয় গো? আর সিমপ্লাস্ট কার মাধ্যমে হয়? অ্যাপোপ্লাস্ট কার মাধ্যমে হয় আর সিমপ্লাস্ট কার মাধ্যমে হয়? একদম একদম। তাহলে অ্যাপোপ্লাস্ট হচ্ছে কি তোমার সেল ওয়াল দিয়ে হয়, ঠিক আছে। অ্যাপোপ্লাস্ট হচ্ছে কি তোমার সেল ওয়াল দিয়ে হয়, আর সিমপ্লাস্ট হচ্ছে কার দিয়ে হয় না, প্লাজমোডেসমাটা, ডেসমাটা, ঠিক আছে। অ্যাপোপ্লাস্ট হচ্ছে কি সেল ওয়াল, থ্রু সেল ওয়াল, আর সিমপ্লাস্ট হচ্ছে কি তোমার প্লাজমোডেসমাটা দিয়ে হয়। তো দেখো আলটিমেট হচ্ছে কোথায় পৌঁছে যায় না, আলটিমেট জাইলেমে পৌঁছে যায়। এবারে দেখো পাতায় যখন জল যখন পৌঁছায়, পাতার মেসোফিল কোষে হচ্ছে কি তোমার জলটা পৌঁছে যাচ্ছে, তোমরা জানো অ্যাসেন্ড অফ শেপ বা তোমার হচ্ছে কি ট্রান্সপিরেশন পুল, এগুলোর মাধ্যমে পাতায় গিয়ে পৌঁছে যাচ্ছে, ঠিক আছে। রুট প্রেসার, অ্যাসেন্ড অফ শেপ, ট্রান্সপিরেশন পুল, কোহেশন, এডেশন, এগুলো অনেকগুলো থিওরি তোমরা পড়েছো, তাই না? এগুলো কি তোমাদের পড়ানো হয়েছে বাবা? এগুলো পড়ানো হয়েছে তোমাদের? একদম একদম। সাকশন প্রেসার, তাই না? এগুলো পড়ানো হয়েছে তোমাদের। তো এইগুলোর মাধ্যমে আলটিমেট পাতায় জলটা পৌঁছে যায়। এবারে বলছে পাতায় যখন পৌঁছে যাচ্ছে তখন সানলাইট হচ্ছে, একদম ডিকসন জলি থিওরিটাকে আমরা কি বলি? কোহেশন কি বলা হয়? ডিকসন জলি যে থিওরি তোমরা কি পড়েছো? একদম একদম। মাঝখানে পড়া ধরতে হবে, তাই না? পড়া ধরতে হবে তোমাদেরকে। কোহেশন এডেশন থিওরি মাঝখানে পড়া ধরতে হবে, নাহলে তোমাদের বুঝতে পারছি না, তোমরা কি পড়ছো সেটা বুঝতে পারছি না, ঠিক আছে। পড়া বোঝা যাচ্ছে না। দেখো তাহলে এবার দেখতে পাচ্ছ, তাহলে কি হলো না, তোমার একদম গিয়ে পাতায় পৌঁছে গেল। এবারে সানলাইট কি করছে? সানলাইট হচ্ছে কি তাকে বাষ্পতে পরিণত করে দিচ্ছে, ঠিক আছে। ওয়াটার এবারে কি হয় না, তোমার ভেপার হয়ে যাচ্ছে, ওয়াটার ভেপার। এবার যেই ওয়াটার ভেপার তৈরি হলো, এবার কি হচ্ছে দেখো, যেই স্টোমাটা খুলছে তখন এই জলীয় বাষ্পগুলো বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে জলীয় বাষ্প বেরিয়ে চলে গেলে কি হবে, সেখানে একটা নেতিবাচক টান বা হচ্ছে কি তোমার যেটা বলতে পারো যে ট্রান্সপিরেশন পুল তৈরি হচ্ছে, তাই না? ট্রান্সপিরেশন পুল। তখন আবার দেখো মাটি থেকে মানে রুট কি করবে, জলটাকে টেনে আবার মুছে নেবে, ঠিক আছে। এই প্রক্রিয়ায় দেখো ট্রান্সপিরেশন পুল তৈরি হয়, যা জল পরিবহনে সহায়ক, ঠিক আছে। তাহলে ট্রান্সপিরেশনের মাধ্যমে ট্রান্সপিরেশন পুল তৈরি হয়। এতে লাভটা কি না, এতে লাভ হচ্ছে দেখো ওয়াটার ভেপার গেল ঠিক আছে, কিন্তু যখন জলটা মাটি থেকে উঠছে তখন শুধু কি জল যাচ্ছে না, তাহলে তার মাধ্যমে কি হয় না, ওয়াটারের মাধ্যমেও মিনারেল চলে যাচ্ছে। তাহলে মিনারেল চলে গেলে প্লান্টের গ্রোথ হবে, তাই না? প্লান্টের হচ্ছে গ্রোথ হবে। তো ওতে হচ্ছে কি এটা একটা ভালো দিক, ঠিক আছে। ট্রান্সপিরেশন একটা ভালো দিক। আবার খারাপ দিক কি বলেছিলাম, যেহেতু হচ্ছে কি যদি বেশি পরিমাণে ওয়াটারগুলো লস হয়ে যায়, তাই না? ধরো গরমকালে এমনি মাটিতে জল, তাহলে বেশি পরিমাণ জল বেরিয়ে গেল, তাহলে সেক্ষেত্রে সেখানে কিন্তু উইল্টিং হয়ে যাবে, একদম একদম, ঠিক আছে। অতিরিক্ত যদি হয়ে যায় তাহলে আবার গাছ মারাও যেতে পারে, ঠিক আছে। যদিও তারা কি করে গো, তারা হচ্ছে কি মেকানিজমস রয়েছে, কি করে? ট্রেস হরমোন কাকে বলা হয় গো? এরকম ট্রেস কন্ডিশনে দেখো একটা হরমোন ফরন করে, যারা স্টোমাটাগুলোকে ক্লোজ করে দেয়, তাকে আমরা এবিএ বলি, এফসিসি এসি, ঠিক আছে। এবিএ কে ট্রেস হরমোন বলা হয়। যখন হচ্ছে দেখবে ট্রেস চলে, তখন তারা কি করে না, এবিএ কে সিক্রেট করে দিয়ে স্টোমাটাগুলোকে ক্লোজ করে দেয়, ঠিক আছে। স্টোমাটাগুলোকে ক্লোজ করে দেয়। চলো এবার দেখো, এবার বাষ্পমোচনকে কিছু ফ্যাক্টরস রয়েছে যারা এফেক্ট করতে পারে। তো সেই ফ্যাক্টরগুলো কি দেখো, কিছু রয়েছে এক্সটার্নাল ফ্যাক্টর, কিছু রয়েছে ইন্টারনাল ফ্যাক্টর। এক্সটার্নাল ফ্যাক্টর কি রয়েছে দেখো, যেমন টেম্পারেচার। তোমরা অবভিয়াসলি বুঝতে পারছো যে টেম্পারেচার বাড়লে তোমার হচ্ছে কি হবে, টেম্পারেচার বাড়লে ট্রান্সপিরেশনটা বাড়বে। আবার বলছে হিউমিডিটি বাড়লে কি হবে, ট্রান্সপিরেশন কমবে। এটা মনে আছে তো, আগের দিন আমাকে একটা বলছিল যে হিউমিডিটি বাড়লে ট্রান্সপিরেশন বাড়বে। আমি বলেছিলাম না বাবা, কি হবে না, হিউমিডিটি বাড়লে ট্রান্সপিরেশনটা কমবে, কারণ বাতাসে তোমার হিউমিডিটি রয়েছে, তাহলে সেখানে কি হবে, ট্রান্সপিরেশনটা কমবে, ঠিক আছে, ট্রান্সপিরেশন কমবে। আচ্ছা আর কি বলেছিলাম, উইন্ডের স্পিড বাড়লে অবভিয়াসলি ট্রান্সপিরেশন বাড়বে। লাইটের ইন্টেন্সিটি বাড়লে তাহলে স্টোমাটা খুলে ট্রান্সপিরেশন বাড়বে, তাই না? সয়েলে ওয়াটারের পরিমাণ বেশি থাকলে
বলছে দেখো পর্যাপ্ত জল না থাকলে স্টোমাটা বন্ধ, আবার পর্যাপ্ত জল থাকলে তখন ট্রান্সপিরেশন ঘটবে। ঠিক আছে, তাহলে দেখো তাহলে হচ্ছে কি দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে কিছু এক্সটার্নাল ফ্যাক্টর, ঠিক আছে, তোমাকে জয়েন করে দিয়েছি বাবা, তুমি ওই ওই টিচমেন্টে গিয়ে ক্লাস করতে পারবে। ঠিক আছে, জয়েন করে দিয়েছি। দেখো আমি ক্লাস নিচ্ছি, তোমাদেরই ক্লাস নিচ্ছি। দেখো তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এখানে মাটিতে হচ্ছে কি তোমার সয়েলের যদি ওয়াটার অ্যাভেবিলিটি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে স্টোমাটা কি হয়ে যাবে না, তাহলে হচ্ছে খুলবে, আর যদি জল না থাকে তাহলে স্টোমাটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলছি না, এটাকে আমরা বলছি যে তোমার হচ্ছে কি এক্সটার্নাল ফ্যাক্টর। তাহলে কি কি টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড স্পিড, ঠিক আছে, লাইট এবং সয়েল ওয়াটার, দিস ইজ অল আর দ্য এক্সটার্নাল ফ্যাক্টরস ফর দ্য ট্রান্সপিরেশন। ওকে, নাও উই ডিসকাস অ্যাবাউট দ্য ইন্টারনাল ফ্যাক্টরস। কি কি আছে দেখো, প্রথম আছে দেখো পাতার সংখ্যা এবং তার আকার। ঠিক আছে, তাহলে লিফ হচ্ছে কি তোমার লিফের নাম্বার কেমন রয়েছে আর হচ্ছে কি তার সাইজ কেমন রয়েছে। ঠিক আছে, সাইজ, ঠিক আছে, লিফ নাম্বার অ্যান্ড সাইজ। তো দেখতে পাচ্ছ যদি লিফের সংখ্যা যদি বাড়ে, আকার যদি বাড়ে, বাষ্পমোচন বাড়বে। কারণ কেন বলে দেখি, লিফের সাইজ বাড়লে তাহলে স্টোমাটার ফ্রিকোয়েন্সি বাড়বে না কমবে? স্টোমাটা ফ্রিকোয়েন্সি বাড়বে না কমবে? বাড়বে না কমবে? আচ্ছা, তোমরা স্টোমাটার ফ্রিকোয়েন্সি প্র্যাকটিক্যাল কি করেছো? স্টোমাটাল ফ্রিকোয়েন্সি প্র্যাকটিক্যাল কি করেছো? যারা বোটানি নিশ্চয়ই করেছো। স্টোমাটাল ফ্রিকোয়েন্সির একটা প্র্যাকটিক্যাল হয়, করেছো কেউ? দেখবে পাতাটাকে হচ্ছে কি দেখবে তোমার হচ্ছে কি আমরা পিল তোলা হয়, পিল। স্টোমাটা প্র্যাকটিক্যাল করতে গেলে দেখবে পিল, পিল জানো তো তোমরা? পিল এটাকে আমরা তুলে এটাকে আমরা কি করি না, স্লাইডের উপর রেখে কভার স্লিপ দিয়ে চেপে আমরা হচ্ছে দেখি। দেখলে আমরা কি দেখতে পাই, এরকম করে তোমরা দেখতে পাও না, এরকম করে দুটো গার্ড সেল থাকবে, তাকে ঘিরে সাবসিডিয়ারি সেল থাকবে, তাই না? এরকম করে দেখতে পাবে, দিস ইজ দ্য গার্ড সেল, দিস ইজ দ্য সাবসিডিয়ারি সেল, তাই না? তো তোমরা এইভাবে তোমরা কি করো, স্টোমাটাল ফ্রিকোয়েন্সি দেখতে পাও যে এপিডার্মাল সেল মানে ফ্রিকোয়েন্সিটা বার করো, হ্যাঁ স্টোমাটাল ইন্ডেক্স করেছো, একদম স্টোমাটাল ইন্ডেক্স। তো সেটা স্টোমাটাল ইন্ডেক্স তোমরা বার করেছো, তাই না? স্টোমাটাল ইন্ডেক্স। তো সেক্ষেত্রে তোমরা জানো যে নাম্বার অফ স্টোমাটা, তাই না, বাই হচ্ছে টোটাল নাম্বার অফ সেল ইন্টু 100। ঠিক আছে, তো এইভাবে তোমরা করলে পেয়ে যাবে, তাই না? তো এটা আমরা করে থাকি স্টোমাটাল ইন্ডেক্স প্র্যাকটিক্যাল। যাই হোক, হয়তো তোমরা যখন চাকরি পাবে, ঠিক আছে, তোমাদেরকে করাতে হবে এই প্র্যাকটিক্যালগুলো করাতে হবে। ঠিক আছে, কারণ তোমরা জানো যে 11-12 প্র্যাকটিক্যাল আছে। ঠিক আছে, এগুলো তোমাদেরকে করাতে হতে পারে। ঠিক আছে, ধরো তুমি যে স্কুলে গেলে, তুমি ধরো জুলজি ধরো তোমার সাবজেক্ট, তো তুমি ধরো চাকরি পেলে লাইফ সায়েন্স, মানে তোমাকে সেখানে বোটানিরও ক্লাস করাতে হবে। ঠিক আছে, না জানলে তোমাকে শিখতে হবে, বুঝতে পারলে? তো দেখো এগুলো একটু সমস্যা হয় আর কি, ধরো কারণ এটা একটা সমস্যা। জুলজি থেকে তুমি গেছো, তোমাকে বোটানি পড়াতে হচ্ছে, বোটানি থেকে গেছে তোমাকে ফিজিওলজি পড়াতে হচ্ছে, ফিজিওলজি থেকে গেছো তোমাকে বোটানি পড়াতে হচ্ছে। এটা একটা সমস্যা আর কি। ঠিক আছে, এটা আমাদের সাবজেক্টগুলোকে স্পেসিফাই করে দেওয়াটা উচিত আর কি, তাই না? একটা লাইফ সায়েন্সের মধ্যে রেখে ডিফারেন্ট সাবজেক্ট পড়িয়ে একটা সাবজেক্টের হচ্ছে কি তোমার ছাতায় অন্যান্য সব সাবজেক্টকে নিয়ে আসাটা ঠিক নয়। ঠিক আছে, মনে হয় আমি যেটা মনে করি, যেহেতু হচ্ছে কি এখনকার যুগটা হচ্ছে কি তোমার স্পেশালাইজেশন, তো এই জন্য প্রত্যেকটা সাবজেক্টকে স্পেশালাইজড করা আমার মনে হয় মানে বুদ্ধিমত্তার কাজ হবে। যেমন তোমরা জানো পিএসসির ক্ষেত্রে সাবজেক্ট টিচারই রিক্রুট হয়, তাই না? পিএসসির ক্ষেত্রে যে বোটানি মানে বোটানি রিক্রুট হবে, জুলজি মানে জুলজি হবে, ফিজিওলজি মানে ফিজিওলজি হবে। কিন্তু এসএসসির ক্ষেত্রে একটা আলাদা, ওটা হচ্ছে কি এই যে লাইফ সায়েন্স টিচার হিসাবে রিক্রুট করা। ঠিক আছে, দেখো এবার দেখো এবার দেখো এবার দেখো এবার আমরা কি দেখবো, এবার হচ্ছে কি দেখো, এবার বলছি দেখো যে ইন্টারনাল ফ্যাক্টর, তাহলে দেখো পাতার সংখ্যা এবং আকার বাড়লে ট্রান্সপিরেশন বাড়বে, স্টোমাটার সংখ্যা এবং বিন্যাস বাড়লে ট্রান্সপিরেশন বেশি হবে, কিউটিকল যদি বেশি পুরু হয় তাহলে বুঝতেই পারছো, কিউটিকল যদি হচ্ছে কি থাকে তাহলে সেখানে বাষ্পমোচনটাকে কমিয়ে দেবে, তাই না? কিউটিকল কি করবে, বাষ্পমোচনটাকে হচ্ছে কি তোমার কমিয়ে দেবে। আচ্ছা, জাইলেমের কার্যকারিতা বলছে দেখো, কার্যকারিতা বাড়লে তাহলে বাষ্পমোচনটা সহজ হয়, তাহলে অবভিয়াসলি জাইলেম ফাংশনাল হলে তাহলে ট্রান্সপিরেশন ভালো হবে। চলো এবার দেখো, এবার হচ্ছে গুরুত্ব কি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে জলের টান বজায় রাখা অর্থাৎ ট্রান্সপিরেশন পুল তৈরি করে অ্যাসেন্ট অফ সেপ ঘটায়। ঠিক আছে, কুলিং এফেক্ট, তাই না, ঠান্ডা রাখে, তারপরে জরুরি খনিজ পদার্থগুলোকে পরিবহন করে, জলের শোষণ এবং সঞ্চালনে সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা আর কি, বাস এইগুলোই হচ্ছে কি আমরা ট্রান্সপিরেশনে গুরুত্ব দেখতে পাই। ঠিক আছে, এগুলো আমি বেশি মানে এগুলোকে নিয়ে সময় কাটাচ্ছি না, কারণ আমরা জানি যে আমাদের অনেক কিছু পড়াতে হবে, আজকে অনেক জিনিস রয়েছে, এইটুকু মাত্র আমরা পড়লাম, আরো অনেক জিনিস আছে নিশ্চয়ই তোমরা জানো। ঠিক আছে, ঠিক আছে, চলো এবার দেখো, এবার রোল অফ মিনারেল এলিমেন্টস ইন প্লান্টস। ঠিক আছে, রোল অফ মিনারেল এলিমেন্টস ইন প্লান্টস। চলো এবার দেখো ভালো করে শুনবে যে মিনারেল এলিমেন্টস যেগুলো সেগুলো হচ্ছে প্লান্টের ক্ষেত্রে কিন্তু পিএসসির এক্সামটা বাবা ওটা তো বলেছিল সেপ্টেম্বরে, কিন্তু মনে হচ্ছে আর সেপ্টেম্বরে করাতে পারবে না। তার কারণ হচ্ছে কি এখন হয়ে গেল হচ্ছে কি তোমার আর মাঝখানে শুধু আগস্টটা পড়ে আছে, তাই না? তো তার আগে তো তোমার ফর্ম ফিল আপ করতে হবে, তো মনে হচ্ছে আবার রিশিডিউল করবে। ঠিক আছে, তার আগে তো নোটিশ দেবে, কারণ এই যে ওবিসির জন্য মনে হয় আটকে গেছে আর কি। ঠিক আছে, ওবিসি কেসটার জন্য আটকে গেছে, ওবিসির কেসটা যদি ঠিকঠাক চলে এলে মনে হয় পিএসসি পরীক্ষাটা দিয়ে দেবে। ঠিক আছে, দেখো এবার বলছে দেখো, এবার বলছি স্টোমাটা ওপেনিং ক্লোজিং এর ব্যাপারটা তোমাদের সিলেবাসে নেই, ওপেনিং ক্লোজিং। আচ্ছা একটু বলে দেবো, তোমরা যদি সবাই বলো যে বলে দিতে তাহলে বলে দেবো, তাই না? স্টোমাটাল ওপেন ক্লোজিং,
ঠিক আছে, যখন তোমরা সবাই বলছো তাহলে বলে দেওয়া উচিত, তাই না? তোমাদের কথা শুনতে হবে, তোমাদের কথা শোনার জন্য তো ক্লাস, তাই না? যখন তোমরা বলছো তাহলে বলে দেওয়া উচিত। তোমরা জানো যে এই যে দেখো, তোমরা জানো যে স্টোমাটা হচ্ছে কি তোমার নর্মালি স্টোমাটা কি হয় না, দিনের বেলায় ওপেন থাকে, ডে টাইমে হচ্ছে কি তোমার ওপেন থাকে, আর রাতে ক্লোজ হয়ে যায়। নাইটে কি হয়ে যায়? ক্লোজ হয়ে যায়। বুঝছে? এবার দেখো, এবার আমি একটা কথা বলছি, শোনো। তোমরা তোমরা সবাই হচ্ছে কি খাতা কলম নিয়ে বসছো নিশ্চয়ই। তোমরা আমার না হাতে লিখে ভালো না, তো এই জন্য তোমরা পরে হইতে দেখলে বুঝতে পারবে না, তো আমার কথা বলার সঙ্গে সঙ্গে তোমরা লিখে নেবে, ঠিক আছে? আমার হাতের লেখা খুব খারাপ, বুঝতে পেরেছো তো? আমি স্বীকার করে নিচ্ছি। দেখো, তো কি হয় না, স্টোমাটা ওপেন অ্যান্ড ক্লোজের হচ্ছে কি আমি যেটা মানে সিম্পল একটা তোমাদেরকে পাথওয়ে বলছিলাম। তোমরা জানো যে যখন ধরো একটা স্টোমাটা, ঠিক আছে, এটা একটা ধরো স্টোমাটা, এই স্টোমাটা দেখো রাতের বেলায় বন্ধ আছে, এটা তোমার নাইট টাইমে, যখন নাইট এটা তখন ক্লোজড আছে, ঠিক আছে? আমি সুগার কনসেন্ট্রেশন থিওরিটা বলছি। তো দেখো, এই যে দেখতে পাচ্ছ যে নাইট টাইমে যখন ক্লোজড থাকছে, তোমরা বলো দেখি যে ফটোসিনথেসিসটা দিনের বেলা হয়, রাতে হচ্ছে কি তোমার রাতে বা দিনের বেলা সবসময় তো রেসপিরেশন হচ্ছে, রেসপিরেশন হয়, রেসপিরেশন। তো রেসপিরেশনে কি হয়? তৈরি হয় CO2 তৈরি হয়, তাই তো? রেসপিরেশনে কি তৈরি হচ্ছে না, CO2 তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে যখন CO2 তৈরি হচ্ছে, ঠিক আছে, তখন আমরা কি দেখতে পাই? তো পেন্ডিং নয়, আমি অ্যাকসেপ্ট করে দিয়েছি। তুমি একটা কাজ করো, তুমি একটু রিফ্রেশ করো বা সেটাকে তুমি কেটে বেরিয়ে আবার করো, হয়ে যাবে। দেখো, তাহলে রেসপিরেশন যখন হচ্ছে তাহলে রেসপিরেটারি CO2 তৈরি হচ্ছে, রেসপিরেটারি CO2 তৈরি হচ্ছে। কোথায় তৈরি হচ্ছে? এই যে গার্ড সেল। তোমরা জানো যে স্টোমাটার এই জায়গাটাকে আমরা কি বলি? গার্ড সেল, গার্ড সেল, GUARD, গার্ড সেল। আর এগুলোকে বলা হচ্ছে কি সাবসিডিয়ারি সেল, সাবসিডিয়ারি সেল। এবার দেখো, এই যে গার্ড সেলের মধ্যে তোমরা জানো কি থাকে না, ক্লোরোপ্লাস্ট থাকবে, ক্লোরোপ্লাস্ট থাকবে। ওকে, এবার দেখো, তো গার্ড সেলে যখন ক্লোরোপ্লাস্ট থাকছে তখন সেখানে তোমরা জানো যে যখন রেসপিরেটরি CO2 হচ্ছে, তাহলে যখন হচ্ছে কি জাস্ট হচ্ছে কি সানলাইট পড়ছে, সানলাইট যখন পড়ছে, ভালো করে শুনবে, সানলাইট পড়ছে তখন অলরেডি ক্লোজ আছে। সানলাইটটা পড়ার আগে দেখো জাস্ট মানে গোধূলি বেলায় সানলাইট যখন হচ্ছে কি তোমার পড়ছে, এই রেসপিরেটরি CO2 প্লাস সানলাইট প্লাস ওয়াটার এগুলোকে কাজে লাগিয়ে কি তৈরি হয় না, সুগার তৈরি হয়, সুগার তৈরি হয়, ঠিক আছে? এবারে সুগার তৈরি হলে এই গার্ড সেলের কনসেন্ট্রেশনটা বাড়বে না কমবে বলে দেখি? গার্ড সেলের কনসেন্ট্রেশনটা বাড়বে না কমবে? ধরো একটা গার্ড সেলের মধ্যে যখন কোনো একটা সুগার মানে কি সলিউট, সুগার মানে হচ্ছে সলিউট তৈরি হচ্ছে, সলিউট তৈরি হলে কনসেন্ট্রেশন বাড়বে না কমবে? কনসেন্ট্রেশন বাড়বে, কনসেন্ট্রেশন বাড়বে। তাহলে সলিউট যখন তৈরি হচ্ছে, যখন কনসেন্ট্রেশন বাড়বে, তাহলে তখন কি হবে দেখো না, গার্ড সেল হাইপারটোনিক হয়ে যাবে, হাইপারটোনিক হয়ে যাবে, হাইপারটোনিক যখন হয়ে যাবে তখন দেখো সে সাবসিডিয়ারি সেলগুলো থেকে কি করবে? ওয়াটারটাকে অ্যাবজর্ব করবে না ওয়াটারগুলোকে রিলিজ করবে? বলো দেখি, কোনো একটা হাইপারটোনিক সেল পার্শ্ববর্তী সেল থেকে ওয়াটারটাকে গ্রহণ করে না ওয়াটারটাকে রিলিজ করে? তাহলে কি করবে? ওয়াটারটাকে অ্যাবজর্ব করবে। ওয়াটার কি করবে? পার্শ্ববর্তী সেল থেকে অ্যাবজর্ব করবে। তাহলে ভাবো, তাহলে একটা গার্ড সেল সে এরকম করেছিল, এরকম নেতিয়ে গেছিল, যখন হচ্ছে কি সে ওয়াটারটাকে অ্যাবজর্ব করছে তখন কি হবে দেখো, সে এইভাবে হচ্ছে কি তোমার মানে ফুলে যাবে আর কি। দেখবে তোমরা বেলুনে যখন হাওয়া দাও বেলুনটা বেঁকে যায়, তাহলে এটাকে আমরা তখন বলি কি ওপেন হয়ে যাচ্ছে। এটা ছিল ক্লোজড, দিস ইজ দ্য ক্লোজ স্টেট, দিস ইজটা ওপেন। কেন না হাইপারটোনিক কন্ডিশন। এবারে তোমরা জানো যে কন্টিনিউস এখানে সলিউট তৈরি হচ্ছে, মানে সুগার তৈরি হচ্ছে। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, তোমার হচ্ছে কি না টার্জিট হয়ে যাচ্ছে, টার্জিট তখন হচ্ছে দেখো তোমার হচ্ছে ফুলে যাচ্ছে। তাহলে মাঝখানে এই যে দেখতে পাচ্ছ এটাকে স্টোমাটাল পোর বলি আমরা, এটাকে বলা হচ্ছে স্টোমাটাল পোর, স্টোমাটাল পোর, ঠিক আছে? এবার দেখো, তাহলে ওপেন হয়ে গেল। এবারে কন্টিনিউ কি হবে, এখানে CO2 ঢুকবে, O2 রিলিজ করবে, তোমরা জানো এগুলো কাজ চলবে। এবারে শোনো, এবার যখন হচ্ছে কি বলে না, আমি গোধূলি বলে দিয়েছিলাম না, উষাকাল বলেছিলাম, এটা উষা হবে, গোধূলি নয়, ওটা উষা হবে। হ্যাঁ, এবার গোধূলি মানে হচ্ছে সন্ধ্যাবেলায় যখন লাইট থাকবে না, লাইট যখন অ্যাবসেন্ট থাকবে, ঠিক আছে, লাইট যখন অ্যাবসেন্ট থাকবে তখন কি হবে না, তখন হচ্ছে কি তোমার ভালো করে শোনো, তাহলে নো ফটোসিনথেসিস, তাহলে ফটোসিনথেসিস না হলে তাহলে কি হবে? নো সুগার, তাহলে সুগার যদি না হয় তাহলে সেলটা হাইপোটোনিক হবে না হাইপারটোনিক হবে? সেলটা হাইপোটোনিক হবে না হাইপারটোনিক হবে? তাহলে তখন হচ্ছে কি হাইপোটোনিক হয়ে যাবে, হাইপোটোনিক হলে কি হবে না, জলটা বাইরে বেরিয়ে যাবে, ওয়াটার রিলিজ করে দেবে, ব্যাস। তখন কি হবে না, তখন গার্ড সেলটা কি হয়ে যাবে না, তোমার হচ্ছে ফ্ল্যাসিড হয়ে যাবে, ফ্লাসিড, ঠিক আছে, ফ্লাসিড হয়ে যাবে। মানে তোমার হচ্ছে কি বাংলায় কি বলে গো, ফ্লাসিডকে আমরা বলি যে কুঁচকে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তাহলে আবার কি হবে, এই স্টেট থেকে আবার কি হয়ে যাবে, এইভাবে নেতিয়ে যাবে, আবার ক্লোজড কন্ডিশনে চলে যাবে।
ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি তোমার সুগার কনসেন্ট্রেশন থিওরি। ঠিক আছে, আর কে প্লাস মেলেট একটা থিওরি রয়েছে, সেটাও তোমরা জানো। তো সেক্ষেত্রে তো এটা এটা একটা এটাই সবচেয়ে পপুলার, এটা তোমরা মনে রাখতে পারো যে সুগার কনসেন্ট্রেশনের উপর ভিত্তি করে স্টোমাটা ওপেন। এবারে তোমরা এটা মনে রাখবে যে শুরুতে যখন হচ্ছে কি তোমার ফটোসিনথেসিস যখন হচ্ছে, তাহলে তার জন্য যে CO2টা কোথা থেকে আসছে, এটাও পরীক্ষায় দেয়। যখন ক্রিটিক্যাল কোশ্চেন সেটার যারা যখন কোশ্চেন সেট করে যে ডিউরিং তোমার হচ্ছে কি ফটোসিনথেসিস যখন শুরু হচ্ছে বা যখন হচ্ছে কি স্টোমাটা ক্লোজ থেকে ওপেন হচ্ছে, তাহলে তখন তো ক্লোজ আছে, তাহলে CO2টা কোথা থেকে আসবে? CO2 না থাকলে তো তোমার ফটোসিনথেসিস হতে পারবে না। তখন আসবে কোথা থেকে? রেসপিরেটরি যে CO2, রেসপিরেশন তো কন্টিনিউ হচ্ছে সেলের মধ্যে। তখন সেই CO2টাকে কাজে লাগিয়ে কি করছে দেখো না, তোমার স্টোমাটা সেলগুলো, তোমার গার্ড সেল কি করছে না, তোমার ফটোসিনথেসিস শুরু করে দিচ্ছে। যেই ফটোসিনথেসিস হচ্ছে সুগার তৈরি হচ্ছে, সুগার তৈরি হলে কনসেন্ট্রেশন বাড়বে, কনসেন্ট্রেশন বাড়লে হাইপারটোনিক হবে, হাইপারটোনিক হলে ওয়াটার অ্যাবজর্ব করবে, ওয়াটার অ্যাবজর্ব করলে কি হয়ে যাবে, সেলটা টার্জিট হয়ে যাবে, টার্জিট, ঠিক আছে, বা তোমার হচ্ছে খুলে যাচ্ছে, স্ফীত হয়ে যাচ্ছে, ব্যাস তখন হচ্ছে স্টোমাটা ওপেন। আবার যখন হচ্ছে সন্ধ্যাবেলায় যখন সানলাইট থাকছে না, নো ফটোসিনথেসিস, নো সুগার, হাইপোটোনিক কন্ডিশন, ওয়াটার রিলিজ করছে, ফ্লেসিড হয়ে যাচ্ছে, স্টোমাটা ক্লোজ হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? তাহলে এটা একটা খুব সিম্পল পদ্ধতিতে মনে রাখবে। ঠিক আছে, বুঝতে পারলে সবাই? বোঝা গেল? আচ্ছা, আজকে স্ক্রিনের হচ্ছে কি তোমার ব্রাইটনেস ঠিক আছে তো? স্ক্রিনের ব্রাইটনেস ঠিক আছে তো? স্ক্রিনের ব্রাইটনেস ঠিক আছে তো? আমাকে একটু বলো তো, সবাই বলো, কারোর কি সমস্যা হচ্ছে? কিছু সমস্যা? অল ওকে? একদম একদম একদম। ওকে ওকে। ওকে থাকলে ঠিক আছে। হুম, যদি ওকে থাকে তাহলে ঠিক আছে। চলো তাহলে এবারে আমরা, কাল রাত বেশি হয়েছিল মনে হয়েছিল, ঝাপসা লাগছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি ঠিক করে নিয়েছি। আমি বললাম না নতুন ডিভাইস নেওয়া হয়েছে তোমাদের জন্য, ঠিক আছে, নতুন ডিভাইসে ক্লাস হচ্ছে। আগেরটা ছিল ডিভাইস, ওটা চেঞ্জ করেছি। ঠিক আছে, চলো এবার দেখো, এবার হচ্ছে কি, আচ্ছা তোমাদের কি কে প্লাস মেলেটটা বলে দিতে হবে? তোমাদের থিওরিতে নেই, মানে সিলেবাসে নেই, আমি বলে দেবো। কে প্লাস মেলেট এটা কি বলে দিতে হবে? ওকে ওকে, তাহলে বলে দিচ্ছি, ঠিক আছে, টেনশন করো না, তাহলে টেনশন করো না, টেনশন করো না, দেখো বলে দিচ্ছি। দেখো তাহলে এবার বলছে যে কে প্লাস মেলেট, ঠিক আছে, কে প্লাস মেলেট হচ্ছে কি তোমার, ইয়েস, একদম। দেখো তাহলে ভালো করে শোনো, ভালো করে শোনো। তো বলছে যখন হচ্ছে কি, দেখো যখন হচ্ছে কি তোমার, দেখো একদম একদম একদম। তাহলে প্রথমে আমরা কে প্লাস মেলেটের দেখো দুটো কন্ডিশন দেখবো, ডে টাইমে কি হয় আর নাইট টাইমে কি হয়। ঠিক আছে, তাহলে প্রথমে আমি বলে দিচ্ছি। দেখো প্রথমে তোমাদেরকে বলেছি যে ডিউরিং নাইট টাইম, নাইটে যখন নাইট থাকে তখন কি হয়, দেখো ভালো করে শুনো। তো যখন নাইট, যখন হচ্ছে কি তোমার, একদম একদম দেখো বলে দিচ্ছি। দেখো তাহলে যখন হচ্ছে কি তোমার, একদম, তাহলে যখন হচ্ছে কি তোমার নাইট টাইম থাকবে, তখন কি হয় না, তখন হচ্ছে কি বলছে যে কনসেন্ট্রেশন অফ CO2, ঠিক আছে, CO2 কনসেন্ট্রেশন ইনক্রিজ করে যায়, বেড়ে যায়, তাই না? কেন বলো দেখি? CO2 তোমার হচ্ছে কি তো আর ইউটিলাইজ হচ্ছে না, দিনের বেলায় হচ্ছে কি CO2 ফটোসিনথেসিসে ব্যবহার হচ্ছিল। যখন হচ্ছে কি তোমার নাইট টাইমে রেসপিরেটরি CO2 পরিমাণ বাড়ছে, তাহলে বাড়লে তাহলে কি হবে, আমরা দেখতে পাবো কি না, যখন CO2 কনসেন্ট্রেশনটা বাড়বে, আচ্ছা CO2টা অ্যাসিডিক না হচ্ছে কি তোমার বেসিক, বলো দেখি, অ্যাসিডিক না বেসিক? CO2 অ্যাসিডিক। দেখো তাহলে এখানে কি হবে না, এখানে স্টোমাটাল অ্যাক্টিভিটিটাকে ইনক্রিজ করা যায়, স্টোমাটাল অ্যাক্টিভিটি ইনক্রিজ করবে। তখন কি হয় না, এবিএ, এবিএ যে ইয়ে থাকে এবিএ, এটা প্রেসিপিটেট করে যাবে, প্রেসিপিটেট মানে প্রেসিপিটেট করে যাবে। তখন কি হয়, কে প্লাস যে আয়ন যেটা ঢুকছিল, সে আয়ন হচ্ছে কি এক্সচেঞ্জ স্টপ হয়ে যাবে, এক্সচেঞ্জটা হচ্ছে কি তোমার স্টপ। যখন স্টপ হয়ে যাবে তাহলে তখন কি হবে বলো দেখি, পিএইচ যেটা কি হবে, পিএইচ যেটা কি হবে, পিএইচ এটা কি হয়ে যাবে, ডিক্রিজ করে যাবে। কেন? CO2 তৈরি হচ্ছে না, পিএইচটা ডিক্রিজ করে যাবে। ডিক্রিজ করলে তখন কি হবে দেখো এখানে না, তখন আমরা দেখতে পাবো যে যখন হচ্ছে কি তোমার
পিএইচ ডিক্রিজ করবে তখন হচ্ছে কি ওপি অসমোটিক পোটেনশিয়াল এটাও ডিক্রিজ করবে। এটা ডিক্রিজ করলে তখন কি হবে না, অসমোটিক পোটেনশিয়াল ডিক্রিজ করলে তাহলে সেখানে কি হবে, সেখানে আর ওয়াটার ঢুকতে পারবে না, নো ওয়াটার অ্যাবজর্পশন, নো ওয়াটার, তখন কি হয়ে যাবে না স্টোমাটাল ক্লোজ, স্টোমাটা ক্লোজ। দেখো তাহলে যখন দিনের বেলায় তাহলে কি বললাম কনসেন্ট্রেশন অফ CO2 বাড়ছে, তাহলে মনে রাখবে যে K+ আয়ন হচ্ছে কি তোমার ভিতরে ঢুকতে পারছে না, পিএইচটা কমছে, অসমোটিক পোটেনশিয়াল কমছে, অসমোটিক পোটেনশিয়াল কমলে তাই না, তাহলে তখন কি হবে নো অ্যাবজর্পশন অফ দ্য ওয়াটার, তখন স্টোমাটাল ক্লোজ। এবারে যখন দিনের বেলায়, যখন হচ্ছে কি দিনের বেলায়, ঠিক আছে, ডে টাইমে কি হচ্ছে দেখো, ডে টাইমে আমরা দেখতে পাই এরকম, ডে টাইমে বলছে যে পিএইচটা বাড়বে, কেন বাড়বে না, যে CO2 সেটা ইউটিলাইজ হয়ে যাচ্ছে ফটোসিনথেসিসে CO2 ইউটিলাইজ হয়ে যাচ্ছে, তখন ইউটিলাইজ হয়ে গেলে পিএইচটা বাড়ছে, পিএইচ বাড়লে কি হবে স্টার্চ যেটা থাকে না স্টার্চ সেটা হাইড্রোলাইসিস হয়ে যাবে, হাইড্রোলাইসিস হয়ে গেলে তাহলে তখন কি হবে না, এখানে তোমার হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়ে যায়, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়ে গেলে তখন হচ্ছে এখান থেকে মেলিক অ্যাসিড তৈরি হয়ে যায়, মেলিক অ্যাসিড কোথায় না গার্ড সেলে মেলিক অ্যাসিড তৈরি হয়ে গেলে তখন কি করবে না, এই মেলিক অ্যাসিড ভেঙে গিয়ে H++ মেলেট আয়ন তৈরি করে, H++ হচ্ছে কি মেলেট, ঠিক আছে, মেলেট আয়ন তৈরি করছে। এবারে মেলেট আয়ন তৈরি করলে তখন কি করবে না, তখন হচ্ছে K+ আয়ন এক্সচেঞ্জ করা শুরু করে দেবে, ঠিক আছে, K+ হচ্ছে কি তোমার ভিতরে ঢুকবে, দিয়ে K+ এর সঙ্গে এই মেলেট যুক্ত হয়ে গিয়ে K+ মেলেট তৈরি করবে, K+ মেলেট যখন তৈরি হয়ে যাবে তাহলে বলে দেখি একটা সলিউট তৈরি হচ্ছে, তাহলে অসমোটিক পোটেনশিয়াল কি হবে গার্ড সেলে বাড়বে না কমবে, যদি এখানে যদি কোনো সলিউট তৈরি হয় তাহলে সেখানে আমরা দেখতে পাবো অসমোটিক পোটেনশিয়াল বাড়বে না কমবে, বাড়বে, অসমোটিক পোটেনশিয়াল বাড়বে, তাহলে অসমোটিক পোটেনশিয়াল বাড়লেই সেলটা হাইপারটোনিক হবে না হাইপোটোনিক হবে, অসমোটিক পোটেনশিয়াল বাড়লেই হাইপারটোনিক হবে, তাহলে হাইপারটোনিক হলে এন্ডোঅসমোসিস হবে না এক্সোঅসমোসিস হবে, এন্ডোঅসমোসিস হবে না এক্সোঅসমোসিস হবে, ওয়াটার ঢুকবে না বেরোবে, তাহলে ওয়াটার ঢুকবে, তাহলে এই কে বলছে 100 কেন বলছো বাবা, যদি ওয়াটার ঢুকে তাহলে সেটাতে আমরা দেখতে পাবো যে তোমার এন্ডোঅসমোসিস হবে, এন্ডোঅসমোসিস, ঠিক আছে, এন্ডোঅসমোসিস কি বললাম বুঝতে পারলে, এন্ডোঅসমোসিস হবে, ওকে, এন্ডোঅসমোসিস হবে। তাহলে এন্ডোঅসমোসিস হলে তাহলে কি হবে, তাহলে সেলটা টার্জিট হবে না ফ্লেসিড হবে, গার্ড সেল টার্জিট হবে না ফ্লেসিড হবে, গার্ড সেল হচ্ছে কি তোমার টার্জিট হয়ে যাবে, তাহলে তখন হচ্ছে কি ওপেন হয়ে যাবে, স্টোমাটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে, স্টোমাটা ওপেন হয়ে যাবে। দেখো তাহলে তখন হচ্ছে স্টোমাটা ওপেন হয়ে যাবে, বুঝতে পারলে কি বললাম, তখন স্টোমাটা ওপেন হয়ে যাবে। চলো এবারে দেখো, এবারে আমরা মিনারেল কথা বলছিলাম তাই না, মিনারেলস, দেখো মিনারেলসে তোমরা আগেও পড়েছিলে, তো এখানে দেখতে পাচ্ছ এখানে তোমার মিনারেল নিউট্রিয়েন্টসের মধ্যে এখানে বলছে যে শ্রেণীবিন্যাস ভাগ করেছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটা প্রয়োজনে বেশি লাগবে তাই না, এখানে প্রয়োজনে কম লাগবে। তো এখানে তোমরা জানো যে প্রত্যেকটা নিউট্রিয়েন্টের ক্ষেত্রে কিছু ভূমিকা রয়েছে, যেমন দেখতে পাচ্ছ যে নাইট্রোজেন, ফসফরাস, এগুলো আমি বলছি না, আমরা আগের দিন পড়েছিলাম, ঠিক আছে, ক্যালসিয়াম, পটাশিয়াম, হ্যাঁ। চলো এবার হচ্ছে কি তোমার ম্যাগনেসিয়াম, সালফার, ঠিক আছে। চলো এবার বলছে মাইক্রোনিউট্রিয়েন্টের ভূমিকা, দেখতে পাচ্ছ বিভিন্ন যে মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে তাদের হচ্ছে ভূমিকাগুলো দেখার রয়েছে। ডেফিসিয়েন্সি হলে কি হয় দেখো, ক্লোরোসিস, নেক্রোসিস, স্টান্টেন গ্রোথ, এগুলো পড়ানো হয়েছে, আমি আর পড়াচ্ছি না। আচ্ছা এবার এটাও তোমরা পড়েছো যে খনিজ লবণ কিভাবে শোষণ হয়, পরিবহন হয়, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, তাই না, সিম্পল প্লাস্টিক, অ্যাপোপ্লাস্টিক, তাই না, এটাও পড়েছো তোমরা। আচ্ছা এবার ইম্পর্টেন্সটাও তোমরা পড়েছো। আচ্ছা এবার দেখো ফটোসিনথেটিক পিগমেন্ট, তো ফটোসিনথেটিক পিগমেন্ট কি জিনিস দেখো না, ফটোসিনথেটিক পিগমেন্ট হচ্ছে ফটোসিনথেসিসে সাহায্যকারী যে সমস্ত হচ্ছে কি তোমার রঞ্জক পদার্থ, সেগুলোকে আমরা ফটোসিনথেটিক পিগমেন্ট বলি, যেটা যারা থাইলাকোয়েড যে মেমব্রেন থাকে বা থাইলাকোয়েড যে ঝিল্লি থাকে সেখানে ক্লোরোপ্লাস্টের থাইলাকোয়েড মেমব্রেনে অবস্থান করে, ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের থাইলাকোয়েড মেমব্রেনে অবস্থান করছে এবং এরা স্পেসিফিক ওয়েভলেন্থের লাইটকে অ্যাবজর্ব করে, দে অ্যাবজর্বস দ্য স্পেসিফিক ওয়েভলেন্থ অফ দ্য লাইট, স্পেসিফিক ওয়েভলেন্থের লাইটকে তারা কিন্তু অ্যাবজর্ব করে, ঠিক আছে, দিয়ে কি করে তারা এক্সাইটমেন্ট স্টেটে যায়। এবারে দেখতে পাচ্ছ এখানে প্রধান যে পিগমেন্ট তার নাম হচ্ছে ক্লোরোফিল, ঠিক আছে, এটা প্রধান হচ্ছে রঞ্জক। তো এটা বলছে ম্যাগনেসিয়াম ধারণকারী টেট্রাপাইরোড রিং থাকবে এখানে, এখানে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি, ক্লোরোফিল ই। ক্লোরোফিল এটা বলছে দেখো প্রাইমারি পিগমেন্ট, যেটা তোমরা দেখতে পাচ্ছ যে 430 থেকে 662 ন্যানোমিটার, ঠিক আছে, ওয়েভলেন্থের লাইটের মধ্যে অ্যাবজর্ব করে। ক্লোরোফিল বি এটাও দেখতে পাচ্ছ যে এসএসআরি, এটা 453 থেকে 642। আর এখানে যে দেখতে পাচ্ছ যে সিডিই, এরা কিছু শৈবাল বা বিভিন্ন প্রকার গাছে আমরা দেখতে পাই। এবার ক্লোরোফিল এটা বলছে দেখো ফটোসিনথেটিক অর্গানিজমস এ থাকে, এটি ছাড়া ফটোসিনথেসিস সম্ভব নয়, ঠিক আছে।
আর এছাড়া দেখো যে ক্যারোটিনয়েডস, এরাও তোমার সহকারী বা অ্যাসেসারি পিগমেন্ট, এটা প্রোটেক্টিভ দেখো রঞ্জক হিসাবে কাজ করে। এটা দুটো ভাগ দেখো, ক্যারোটিন এবং জেন্থোফিল। ক্যারোটিনটা কমলা অরেঞ্জ হয়, এটা দেখো 400 থেকে 500 ন্যানোমিটার ওয়েভলেন্থের মধ্যে লাইটকে অ্যাবজর্ব করে। আর যেটা জেন্থোফিল সেটা ইয়েলো হয়, যেটা 400 থেকে 530 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইটকে অ্যাবজর্ব করে। ঠিক আছে, এরা বেসিক্যালি আলো শোষণ করে ক্লোরোফিল এ কে সক্রিয় শক্তি স্থানান্তর করে দেয়, বুঝতে পারলে? মানে দেখো সানলাইট থেকে সবসময় তো আর স্পেসিফিক ওয়েভলেন্থের লাইট আসবে না, কি বললাম বুঝতে পারলে? স্পেসিফিক তোমার ওয়েভলেন্থের লাইট তো আর আসবে না। তো এরা কি করে প্রথমে অ্যাবজর্ব করে তার পরিমাণটাকে কমিয়ে দেয়, দিয়ে স্পেসিফিক করে তারা ক্লোরোফিল এটাকে সাপ্লাই দিচ্ছে, তাই না? এই জন্য তারা কি করে ফটো ড্যামেজটাকে কন্ট্রোল করে। ফটো ড্যামেজটাকে কি করছে? কন্ট্রোল করে, ঠিক আছে? ফটো ড্যামেজ যাতে যাতে যে অ্যাসেসারি যে পিগমেন্টগুলো যাতে নষ্ট না হয়ে যায় নেসেসারি, তো সেই জন্য তাদেরকে রক্ষা করছে, ঠিক আছে? চলো এবার দেখো, এবার বলছি দেখো ফাইকোবিলিনস। এনাদার হচ্ছে পিগমেন্ট যেটা আমরা দেখতে পাই সায়ানোব্যাকটেরিয়া, রেড এলগি এদের ক্ষেত্রে দেখা যায়। ফাইকোসাইনিন যেটা হচ্ছে তোমার সায়ানোব্যাকটেরিয়া দেখা যাবে। ফাইকোএরিথ্রিন যেটা রোডোফাইসির ক্ষেত্রে দেখা যাবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ একটা টেবিল করে দেওয়া হয়েছে ক্লোরোফিল এ, এদের ওয়েভলেন্থগুলো কি প্রত্যেকটা দেখো, ওয়েভলেন্থগুলো এখানে বলে দেওয়া হয়েছে, পারলে মনে রাখবে, ঠিক আছে? এবার ফটোসিনথেটিক পিগমেন্টের বৈশিষ্ট্য তোমরা জানো যে এরা আলোক শোষণ করতে পারে, ঠিক আছে? আর এরা এই যে স্পেসিফিক ওয়েভলেন্থের লাইটকে অ্যাবজর্ব করতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার, এটা প্রাণীতে নয়, এটা হচ্ছে উদ্ভিদে হবে। এটা কোনো কারণে প্রাণী হয়ে গেছে, এটা প্লান্ট হবে, এটা প্লান্টে থাকে, ঠিক আছে? আচ্ছা, কালারফুল হচ্ছে কি তোমার হতে পারে। আর এরা কি করে দেখো না, এরা বলছে যে তোমার হচ্ছে কি এটিপি এবং এনএডিপি উৎপন্নে সাহায্য করে, ঠিক আছে? এই যে তারপর দেখতে পাচ্ছ যে ক্যারোটিনের হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট এফেক্ট থেকে রক্ষা করে। এবার দেখতে পাচ্ছ এখানে বলছে যে পিগমেন্ট এক্সট্রাকশন প্র্যাকটিক্যাল একটা হিন্টস দেওয়া রয়েছে, তোমরা জানো যে এটা যদি প্র্যাকটিক্যাল থেকে যদি কোনো কোশ্চেন দিয়ে দেয়, তোমরা মনে রাখবে যে ক্লোরোফিলকে আমরা এসিটোন কিংবা অ্যালকোহল দিয়ে দ্রবীভূত করে আমরা এক্সট্রাক্ট করি, ঠিক আছে? মানে যারা ক্লোরোফিলের প্র্যাকটিক্যাল তোমরা করেছো, তাই না? যারা মাস্টার্স করেছো নিশ্চয়ই তোমরা করেছো। আমরা লিপটাকে কালেক্ট করে সেই লিপটাকে কি করি, মোটর প্যাস্টাল দিয়ে আমরা ক্র্যাশ করি, তাই না? আমরা এক্সট্রাক্ট করি। তো এক্সট্রাক্ট করার জন্য যে সলিউশন আমরা ইউজ করি, সেই সলিউশন হিসাবে আমরা কি দিই, হয় আমরা পেট্রোলিয়াম ইথার, নয়তো অ্যালকোহল, নয়তো অ্যাসিটোন আমরা ইউজ করি। অ্যাসিটোনটাকেই আমরা বেশি ইউজ করি, ঠিক আছে? অ্যাসিটোন দিয়ে আমরা কি করি না, এটাকে তোমরা নিশ্চয়ই জানো যে আমরা করার পরে এখানে MgCO3টাকে আমরা কিছুটা ইউজ করি, দিয়ে কিছুটা আমরা এটাকে কি করি না, প্রায় 1 আওয়ার মতন আমরা হচ্ছে 4 ডিগ্রি টেম্পারেচারে রেখে দিই। রেখে দেওয়ার পরে আমরা কি করি, এটাকে সেন্ট্রিফিউজ করি, ঠিক আছে? সেন্ট্রিফিউজ করে আমরা কি করি, এর যে তোমার হচ্ছে সুপারিনটেন্ডেন্ট, ঠিক আছে? সুপারিনটেন্ডেন্টটাকে আমরা কালেক্ট করি, আর যেটা প্রেসিপিটেটটাকে আমরা ফেলে দিই। দিয়ে আমরা কি করি বলে দেখি না, আমরা হচ্ছে কি ওডি ভ্যালু মাপি। ওডি মানে জানো তো, ওডি মানে হচ্ছে অপটিক্যাল ডেন্সিটি। তো এটা কি দিয়ে মাপি না, আমরা স্পেকট্রোফটোমিটারে মাপি। স্পেকট্রোফটোমিটার বা ইভি স্পেকট্রোফটোমিটার, মানে ইভি স্পেকট্রোতে মাপতে পারি, কিংবা আমরা স্পেকট্রোফটোমিটারে মাপি। দিয়ে মেপে আমরা কি করি না, ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি বা জেন্থোফিল বা ক্যারোটিন, এদের হচ্ছে কি আমরা কনসেন্ট্রেশনটাকে মাপি, ঠিক আছে? তো এটা ফেমাস প্র্যাকটিক্যাল তোমরা জানো যে ওল্ড, ম্যাচিওর এবং ইয়ং এই তিনটে লিপটাকে আমরা কম্পারেটিভ স্টাডি ভাবে এদের ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি কন্টেন্টটাকে আমরা মেজার করি। তো আমার এই যে প্র্যাকটিক্যালের কথাগুলো যারা বুঝতে পারছো না, তোমরা ভয় পাওয়ার কারণ নেই। যারা করেছে বোটানিতে তারা হয়তো বুঝতে পারছে, ঠিক আছে? বাকি যারা বুঝতে পারছো না, এত ভয় পাওয়ার কারণ নেই, এগুলো থেকে পরীক্ষা আসবে না, ঠিক আছে? যদি ভাই যাও, যদি এটা জিজ্ঞাসা করতে পারে যে হাউ টু ইউ ডু দ্য প্র্যাকটিক্যাল ক্লোরোফিল প্র্যাকটিক্যাল, ঠিক আছে? তাহলে বা ক্লোরোফিলের প্র্যাকটিক্যাল তুমি কিভাবে করবে, বা পাতা থেকে তুমি কিভাবে ক্লোরোফিলটাকে আইসোলেট করবে, এটা তোমাকে হয়তো ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে, তখন তোমরা বলতে পারো, ঠিক আছে? যে এইভাবে আমরা এই প্রসিডিওরে করতে পারি, ঠিক আছে? তো সেক্ষেত্রে নাহলে এখানে তোমার খুব বেশি লাগবে না। খুবই যদি তোমাকে থিওরিতে প্রশ্ন দেয় যে কিভাবে তুমি কি সলিউশন ইউজ করবে ক্লোরোফিলটাকে আইসোলেট করার জন্য, তাহলে অ্যাসিটোন বা অ্যালকোহল বা পেট্রোলিয়াম ইথার, ঠিক আছে? এগুলোকে আমরা ইউজ করি, কারণ এই ক্লোরোফিল যেহেতু পিগমেন্ট, দে ক্যান ডিজলভ ইন দ্য অ্যাসিটোন অ্যান্ড অ্যালকোহল সলিউশন, ওকে? ওয়াটারে এরা মানে ডিজলভ হয় না। তো এই জিনিসগুলো একটু আপাতত মাথায় রাখবে, ঠিক আছে? চলো নেক্সট। আচ্ছা, করে থাকলে ভালো, যদি কেউ হাতে নাতে করে থাকো তাহলে ভালো, ঠিক আছে? হাতে নাতে করে থাকলে ভালো, ঠিক আছে? আমাদের তো হচ্ছে কি আমি রেগুলার করাই আর কি, ঠিক আছে? আমি রেগুলার প্র্যাকটিক্যালটা করাই, ঠিক আছে? দেখো এবার বলছি দেখো কেলভিন সাইকেলের ক্ষেত্রে দেখো, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কেলভিন সাইকেলে হচ্ছে তোমরা জানো আমরা সরাসরি ফটোসিনথেসিসে ঢুকে যাচ্ছি। এটা আমরা আগের ক্লাসেও পড়েছি, অর্থাৎ 9, 10-এও পড়েছি, ঠিক আছে? কেলভিন সাইকেল হচ্ছে তোমার জানো যে ফটোসিনথেসিসের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এটা অক্সিডেশন রিডাকশন একটা রিয়াকশন। এই ফটোসিনথেসিসের ক্ষেত্রে দুটো সাইকেল হয়, ঠিক আছে? দুটো হচ্ছে ঘটনা ঘটে ফটোসিনথেসিস। একটা হয় কি না, একটা হচ্ছে তোমার লাইট রিয়াকশন হয়, আর এটাকে আমরা বলি কি লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন, ঠিক আছে? বা যেটাকে তোমরা পপুলারলি ডার্ক রিয়াকশন বলো, কিন্তু এখন মানে খুব একটা বেশি ডার্ক রিয়াকশন বলা হয় না। তার কারণ হচ্ছে কি এটা ডার্কেও হয়, ঠিক আছে, কিন্তু এটা এর মানে নয় যে এটা রাতের বেলায় ঘটে, এটা দিনের রাতে দুবেলাই ঘটে। তো এই জন্য এটাকে লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন বলা হয়, এখন ডার্ক রিয়াকশনটাকে বলা হচ্ছে না, ঠিক আছে? লেটেস্ট যে সমস্ত রিসার্চ বা যে সমস্ত কাজকর্ম বা লেটেস্ট যে সমস্ত গ্লোবাল এডিশনের বইতে ডার্ক রিয়াকশন কথাটা এখন মেনশন করা হচ্ছে না। তো লাইট রিয়াকশনের ক্ষেত্রে তোমরা জানো এটা আবার
কোথায় হয় না ওই তোমার ক্লোরোপ্লাস্টের যে গ্রানা থাকে, ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট যেটা হচ্ছে তোমার গ্রানা থাকে, সে গ্রানাতে হবে, গ্রানাতে। আর এটা হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে হবে, স্ট্রোমা, ঠিক আছে, স্ট্রোমাতে হবে। তো সেক্ষেত্রে এই যে লাইট রিয়াকশন, ঠিক আছে, লাইট রিয়াকশনে আমরা দেখতে পাই যে ফটোলাইসিস হয়, আর একটা হচ্ছে তোমার কি হবে, লাইট রিয়াকশনে ফটোলাইসিস একটা হয়, আর একটা আমরা কি দেখতে পাবো না, আরেকটা দেখতে পাবো আমরা দেখতে পাবো ফটোফসফোরাইলেশন। তো এটা আবার দু প্রকারের হয়, একটা সাইক্লিক হয়, নন সাইক্লিক হয়, সাইক্লিক হয় আর নন সাইক্লিক। এগুলো আমি পড়িয়েছি বলে আমি সংক্ষেপে বলছি, ঠিক আছে। এটা হচ্ছে সাইক্লিক, নন সাইক্লিক। এবারে তোমরা নিশ্চয়ই জানো যে যেটা সাইক্লিকের ক্ষেত্রে তোমরা জানো যে কি জানো, সাইক্লিকের ক্ষেত্রে শুধু PS1 পার্টিসিপেট করে, যেটা সাইক্লিক, ঠিক আছে, সাইক্লিকের ক্ষেত্রে শুধু PS1 বা P700 পার্টিসিপেট করে, এবং এখানে শুধুমাত্র এটিপি তৈরি হয়, নো O2 বা নো হচ্ছে কি তোমার কি হয় না, তোমার হচ্ছে কি NADPH এগুলো তৈরি হয় না, শুধু এটিপি তৈরি হয়। আর যেটা হচ্ছে নন সাইক্লিকের ক্ষেত্রে তোমরা জানো যে দুটোই পার্টিসিপেট করে, PS1 প্লাস PS2 দুটোই পার্টিসিপেট করে, এবং এখানে O2ও তৈরি হয়, এটিপিও তৈরি হয়, এবং হচ্ছে তোমার NADPH তৈরি হয়, তাই না। NADPH এগুলো তোমরা পড়েছো, আশা করি, আমি জানি তোমরা পড়েছো, তোমরা খুব সিরিয়াস স্টুডেন্ট, আমি জানি, কারণ তোমরা যারা কোর্সে মানে জয়েন করেছো, তোমাদের মাথায় সেই বুদ্ধিটা আছে যে পরীক্ষায় পাস করতে হবে বলে তোমরা কোর্সে জয়েন করেছো, তাই না, সেই বুদ্ধিটা তোমাদের আছে। এবং আমি জানি যে তোমরা সবাই সিরিয়াস, তোমরা পড়াশোনা করছো, তাই তো, তোমরা সবাই পড়াশোনা করছো, আমি এই বিশ্বাস রাখি, ঠিক আছে। দেখো এবার দেখো, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এই যে ফটো, তাহলে কি বললাম, লাইট রিঅ্যাকশনে তোমরা দেখতে পেলে যে ফটোলাইসিস হলো, তারপরে হচ্ছে কি তোমার ফটোফসফোরাইলেশন, তারপরে যেটা হয় কি না, এই যে লাইট ইন্ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন যেটা বলছিলাম, ঠিক আছে, লাইট ইন্ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন। তো এই লাইট ডিপেন্ডেন্ট রিঅ্যাকশনটাকে আমার আরেকটা নাম বলছি কি কেলভিন সাইকেল, ঠিক আছে, কেলভিন সাইকেল। তো এই কেলভিন সাইকেলটা দেখো মেলভিন কেলভিন 1950-তে তিনি করেছিলেন আর কি, ঠিক আছে। তো এই জন্য তাকে আমরা কেলভিন সাইকেল বলি, ঠিক আছে। এবার এখানে কি হয় না, এখানে তোমরা জানো যে আলটিমেট কি পারপাস হোক, ফটোসিনথেসিসের আলটিমেট পারপাস গোল কি, তোমরা যে পড়াশোনা করছো তোমাদের গোল কি, চাকরি পাওয়া। সেরকম এই যে ঘটনাগুলো ঘটাচ্ছে তার কারণ হচ্ছে তোমার গ্লুকোজ তৈরি করা, মানে কার্বন তৈরি করা, কার্বন ফিক্সেশন, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি কিন্তু গ্লুকোজ হচ্ছে কি তৈরি করা উদ্দেশ্য নয়, ঠিক আছে, অ্যাকচুয়ালি গ্লুকোজ তৈরি হয় না। গ্লুকোজ যেটা তৈরি হয়, দেখতে পাচ্ছ যে গ্লুকোজ যে তৈরি হয়, এই গ্লুকোজটা হচ্ছে কি তোমার আনস্টেবল একটা প্রোডাক্ট, ঠিক আছে, আনস্টেবল একটা প্রোডাক্ট গ্লুকোজটা। আমরা পড়ি, ঠিক আছে, তোমাদেরকে দেখাই যে গ্লুকোজ তৈরি হচ্ছে, এটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে তিনটে কম্পাউন্ডে কনভার্ট হয়েছে। কি কি জানো, একটা তোমরা জানো যে স্টার্চ, একটা হচ্ছে তোমার সেলুলোজ, আর একটা তোমার একটা বলো না তোমরা সুক্রোজ, ঠিক আছে। এবারে স্টার্চটাকে কি করে না, স্টার্চটাকে হচ্ছে তোমার করে কি রিজার্ভ ফুড মেটেরিয়ালের জন্য, যেটা সেলুলোজ সেটা তৈরি করে কি জন্য, সেলুলার তৈরি করার জন্য, স্ট্রাকচারাল কম্পোনেন্ট। আর যেটা সুক্রোজ তৈরি করে সেটাকে বলা হয় কি ট্রান্সপোর্টের জন্য। তার কারণ কি না, এই যে গ্লুকোজটা হচ্ছে কি তোমার রিডিউসিং সুগার, আর রিডিউসিং সুগার মানে তোমরা জানো ওয়াটারের সঙ্গে রিয়েক্ট করবে, তাই না। এই জন্য কি করে প্ল্যান্ট খুব চালাক, এটাকে কি করছে না, তোমার এই আনস্টেবল প্রোডাক্টটাকে কনভার্ট করছে স্টার্চ, সেলুলোজ এবং সুক্রোজ। স্টার্চটাকে তাহলে রিজার্ভ ফুড মেটেরিয়াল, সেলুলোজটাকে সেলুলার ফরমেশন, সুক্রোজটাকে হচ্ছে কি তোমার ট্রান্সপোর্ট পারপাস, ঠিক আছে। আচ্ছা তোমরা আজকে বুঝতে পারছো তো, সবাই বুঝতে পারছো তো, বোঝা যাচ্ছে তো। 160, আজকে তো সংখ্যা কম কেন জানি না, 160 পিপল, তাই না। দেখো তাহলে এই তিনটেতে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। চলো এবার দেখো তাহলে যেটা আমি বলছিলাম, তাহলে আলটিমেট পারপাস বা গোল কি না, কার্বন ফিক্সেশন করা, ঠিক আছে, সেটাই হচ্ছে কেলভিন সাইকেলে হচ্ছে। তো দেখো এবারে দেখো কেলভিন সাইকেল হওয়ার পর কি হচ্ছে না, তিনটি ধাপে হয়। একটা দেখো কার্বন ফিক্সেশন ফেজ 1, ফেজ 2তে কি হয় না মলিকুলস, এই যে ফেজ 2তে কি হয় না, ফেজ 2তে আমরা দেখতে পাবো যে কার্বন ফিক্সেশন হয়ে গেল। এবারে ফেজ 2তে হচ্ছে রিডাকশন, আর ফেজ 3তে হচ্ছে রিজেনারেশন। পরীক্ষায় দেয় আর কি যে তিনটে ফেজ কি না, তিনটে ফেজ হচ্ছে কি তোমার কি বললাম, কার্বন তোমার হচ্ছে কি প্রথমে বললাম কি কার্বন হচ্ছে ফিক্সেশন হয়, ঠিক আছে, কার্বন ফিক্সেশন, তারপর হচ্ছে কি তোমার রিডাকশন, তারপর হচ্ছে কি রিজেনারেশন, ঠিক আছে। এই তিনটে স্টেপ পরপর করে হয়, ঠিক আছে, এই তিনটে স্টেপ পরপর করে হয়। ওকে বাবা, আমার হাতে কিছু নেই, তুমি হচ্ছে কি নেটওয়ার্কটাকে ঠিক করো, দিয়ে তুমি জয়েন করো, সবাই ক্লাস করছে বাবা, তুমি বারবার ফোন করলে আমি কিছু করতে পারবো না এখানে। তুমি তোমার বাড়ি কোথায়, তাহলে তোমার নেটওয়ার্কের সমস্যা আছে বাবা, তুমি তাহলে একটু চেষ্টা করো, ঠিক আছে, তুমি একটু চেষ্টা করো লগ ইন। তুমি একটা কাজ করো না, তুমি ওটা লগ আউট করে আবার লগ ইন করে নাও, হয়ে যাবে লগ আউট। আমি দেখে নিয়েছি, আমি বুঝতে পারছি, তুমি লগ আউট করে লগ ইন করে নাও, আমি পড়াচ্ছি বাবা, তুমি এটা পড়ে নাও, হ্যাঁ ঠিক আছে। দেখো তাহলে এখানে দেখতে পাচ্ছ যে তোমার হচ্ছে কি তিনটে স্টেপে হচ্ছে। একটা তোমার কি বললাম, একটা হচ্ছে কি তোমার হচ্ছে কি কার্বন ফিক্সেশন, তারপর হচ্ছে কি তোমার রিডাকশন,
তারপর হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি ওই রিজেনারেশন। ঠিক আছে, চলো এবারে কি হয় দেখো, ভালো করে শোনো, ভালো করে শোনো। তো প্রথমে কি হয় না, প্রথমে একটা এনজাইম থাকে, তার নাম হচ্ছে কি ইউনিভার্সাল একটা হচ্ছে তোমার এনজাইম আরইবিপি, তাই না? তোমরা জানো যে আরইবিপি ইজ দ্য এনজাইম ইন দ্য ইজ দ্য অ্যাবান্ডেন্ট এনজাইম ইন দ্য হোল হেমিস্ফিয়ার, মানে আমাদের হেমিস্ফিয়ারে সবচেয়ে বেশি যদি থাকে কে, তোমার হচ্ছে কি রুবিস্কো। ঠিক আছে, আরইবিপি হচ্ছে কি তোমার সাবস্ট্রেট রুবিস্কো, আমি যেটা বলছিলাম হচ্ছে রুবিস্কো। এই রুবিস্কো হচ্ছে কি এ হচ্ছে তোমার ডুয়াল রোল প্লে করে। ঠিক আছে, ডুয়াল রোল। এটা কি বললাম, এটা হচ্ছে কি তোমার মোস্ট অ্যাবান্ডেন্ট এনজাইম ইন দ্য হেমিস্ফিয়ার, মোস্ট অ্যাবান্ডেন্ট এনজাইম ইন দ্য হেমিস্ফিয়ার। এর পুরো নাম কি? রাইবিলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেস। ঠিক আছে, এই ডুয়াল রোলটা কি? এই ডুয়াল রোলটা হচ্ছে কি এ বেটার হচ্ছে দুটো কাজ করে, এটা কার্বক্সিলেশন করায় আবার অক্সিডেশনও করে। ঠিক আছে, মানে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করতে পারে, আবার অক্সিজেনের সঙ্গেও বিক্রিয়া করতে পারে। ঠিক আছে, যাই হোক, তো কেলভিন সাইকেলে কি করে না, কেলভিন সাইকেলে হচ্ছে দেখো যার মানে যখন হচ্ছে কি তোমার যে কনসেন্ট্রেশনটা বেশি পাবে তার সাথেই যুক্ত হয়ে যায়। ঠিক আছে, তাহলে রুবিস্কো কি করে না, তাহলে হচ্ছে কি একটা এনজাইম, ঠিক আছে, এটা বেসিক্যালি ডুয়াল রোল প্লে করছে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডকে পেলে কার্বক্সিলেজ প্রপার্টি কাজ করবে, আর অক্সিজেন প্রপার্টি কাজ করবে, অক্সিজেন থাকবে। তো দেখো এখানে প্রথমে যেটা কি হয় না, কার্বন ডাইঅক্সাইড আরইবিপির উপস্থিতিতে রুবিস্কো কি করছে, তাকে এই 2 মলিকুলস হচ্ছে কি তোমার 3PGA বা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে দিচ্ছে। এই দেখো এনজাইমটার নাম কি রুবিস্কো, যার দেখো দেখতে পাচ্ছ যে রাইবোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেস। এবারে দেখো পৃথিবীতে সবচেয়ে প্রচুর পরিমাণে পাওয়া যায়, আমি লিখে দিয়েছি কিন্তু মোস্ট অ্যাবান্ডেন্ট এনজাইম। ঠিক আছে, মোস্ট অ্যাবান্ডেন্ট এনজাইম, মোস্ট অ্যাবান্ডেন্ট। তোমরা এগুলোকে কি করে পড়ছো? তোমরা কি প্রিন্ট আউট বার করে নাও নাকি সবাই, নাকি মোবাইলে করে দিচ্ছ, নাকি ল্যাপটপ বা ট্যাবে পড়ছো? তোমরা কি করে পড়ছো? তোমরা তোমরা কি করে পড়ছো? আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম, বারবার রেকর্ড শুনো। আচ্ছা, এই যারা প্রিন্ট আউট বার করো, ঠিক আছে, প্রিন্ট আউটটা দেখবে দেখবে হয়তো তোমরা জানি এখন হচ্ছে কি হোয়াটসঅ্যাপের যুগ, তাই না? হোয়াটসঅ্যাপে পাঠানোর সময় দেখবে পাঠিয়ে দিয়ে যখন প্রিন্ট আউটটা বেরিয়ে যাবে তখন দেখবে ডিলিটেড, দেখবে ওল ডিলিট। ঠিক আছে, মানে দুপক্ষে যেমন ডিলিট হয়ে যায়। নাহলে এগুলো না মার্কেটে হচ্ছে কি তোমার মানে চলে আসছে আর কি। আমি এই জন্য দেখো একসাথে তোমাদেরকে দিইনি। ঠিক আছে, মার্কেটে চলে আসছে, তোমরা চেষ্টা করবে, কারণ কিছু হচ্ছে কি ওষুধ হচ্ছে কি তোমার প্রিন্টার যারা মানে যারা জেরক্স দোকান, ওরা ওগুলোকে নিয়ে তারা বিক্রি করে আর কি। ঠিক আছে, ওরা বিক্রি করে দেয়। ঠিক আছে, তো চেষ্টা করবে হচ্ছে কি ওগুলোকে তোমার যা নিজের পেনড্রাইভ মানে প্রিন্টার আছে, ঠিক আছে, সবার তো আর প্রিন্টার নেই বাবা, যাদের নেই চেষ্টা করবে, হ্যাঁ, কারণ না হলে হচ্ছে কি এই যে জিনিসগুলো এগুলো তোমাদের হাতে তোমরা পড়ছো, ঠিক আছে, তোমরা টাকা পেমেন্ট করে পড়ছো, এবারে সবার হাতে চলে গেলে জিনিসটা হচ্ছে কেমন একটা হয়ে যাবে, তাই না? যেমন সার্বিক না হয়, হ্যাঁ, এটা যেন সবার জন্য না হয়, সার্বিক যেন না হয়। হ্যাঁ, ডিলিট এভরিওয়ান করে দেবে, ডিলিট এভরিওয়ান করে দেবে, তাই না? চেষ্টা করবে তোমরা সবাই। ঠিক আছে, চলো দেখো, মানে তোমরা নিশ্চয়ই জানো এখন মার্কেটে যারা যারা পড়াচ্ছে এইভাবে নোটস কেউ দিচ্ছে না, তাই তো? এটা ঠিক তো? এইভাবে কেউ দিচ্ছে না। আবার কি হচ্ছে দেখো, কিছুজন আছে, মানে আমার বলতে খারাপ লাগছে, ও এখান থেকে নিয়ে ও আবার হচ্ছে কি মানে টেলিগ্রামে হচ্ছে কি একটা গ্রুপ খুলে সেখানে আবার বিক্রি করছে। মানে কি ব্যাপার বলো দেখি, সমস্যা ব্যাপার, বুঝতে পেরেছো তো? তো এইরকম হচ্ছে কি কেউ কেউ নেই, মানে এইরকম কেউ নোট বানিয়ে হচ্ছে কি কেউ দিচ্ছে না, তাই না? পসিবল না, কারোর পক্ষে পসিবল নয়, সেটা আমি করছি একমাত্র, মানে আমাদের হচ্ছে প্রিপারেশন এসপি একমাত্র করা হচ্ছে যে এরকম নোটস তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে যাতে এই জিনিসগুলো বাইরে না যায়, তোমাদের কাছে যেরকম থাকে। ঠিক আছে, চেষ্টা করবে। চলো দেখো, এবার দেখো তাহলে প্রথমে কি হলো না, প্রথমে হচ্ছে কি তোমরা দেখলে তাহলে রুবিস্কোর এনজাইমের প্রেজেন্সে CO2 হচ্ছে কি তোমার আরইবিপির সাথে যুক্ত হয়ে পিজিএ তৈরি হলো। এবারে যেই পিজিএ তৈরি হলো, তারপরে সেই পিজিএ কি করছে, এটিপি এবং এনএডিপিএইচ এর উপস্থিতিতে তাকে গ্লিসারিডাইড 3-ফসফেটে কনভার্ট করলো। এবারে দেখো গ্লিসারিডাইড 3-ফসফেট আবার কি করছে না, সেখান থেকে হচ্ছে কি আবার রিজেনারেশন হয়ে আরইবিপি বেরিয়ে আছে। দেখো আমি এখানে একটা ডায়াগ্রাম দিয়েছি, আমি একটু ছোট করে নিচ্ছি, একসাথে দেখাতে পারবো। ঠিক আছে, ডায়াগ্রামটাকে ছোট করে নিচ্ছি। দেখো কি দেখো ব্যাপারটা, তো বলছে দেখো প্রথমে দেখো এই যে আরইবিপি একটা সাবস্ট্রেট, এটা দেখো তিনটে হচ্ছে কি তোমার মলিকুল, দেখো 3 মলিকুল CO2 ঢুকলো। ভালো করে হিসাবটা এখানে বুঝে নাও, ভালো করে হচ্ছে কি তোমার হিসাবটা এখানে বুঝে নাও। ঠিক আছে, দেখো, হ্যাঁ, কারণ মার্কেটে যা বই আছে না, এই বইতে হচ্ছে কি কোনোভাবেই পুরো সিলেবাস কভার করা নেই। দেখবে প্রত্যেকটা বইতে হচ্ছে কি কোনো না কোনো সিলেবাস ঘামতি আছে। তো এই জন্য হচ্ছে কি আমি সুন্দর করে তোমাদের জন্য বানিয়ে দিচ্ছি, কোনো বইতে তোমরা হুবহু সিলেবাস পাবে না। ঠিক আছে, দেখো তাহলে কি বললাম, তিনটে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, একটা আরইবিপি। এবার আরইবিপিটা আছে দেখো 3 মলিকুল। ঠিক আছে, 3 মলিকুল আরইবিপি এবং 5টা কার্বন যুক্ত, দেখো 5 কার্বন যুক্ত 3 মলিকুল, তাহলে কত, 5×3=15, 5×15 আছে কার্বন এখানে রয়েছে, তাই না? কারণ তিনটে হচ্ছে কি তোমার 3 মলিকুল আরইবিপি, 5 কার্বন যুক্ত, সে কি করছে তিনটে CO2 সঙ্গে, তাহলে 3 মলিকুল CO2 মানে কটা CO2, তাহলে 3 কিন্তু হচ্ছে কি তোমার 1, তাহলে 3,
তাহলে রুবিস্কো কি করছে দেখো, তাকে করছে কি না 6 মলিকুল 3PGA। দেখো 6 × 3 তোমার হচ্ছে 18টা কার্বন, 18টা কার্বন। আর এখানে ছিল দেখো 15টা কার্বন প্লাস এখানে 3টে কার্বন, 15 3 18টা কার্বন তৈরি করে দিচ্ছে। ভালো করে শোন, এবার দেখো, এবার 6টা দেখো এটিপি, 6টা এডিপি তে কনভার্ট হয়ে যাচ্ছে। এই এটিপিটা কোথা থেকে আসছে গো? এই এটিপিটা কোথা থেকে আসছে? ওই যে লাইট রিঅ্যাকশনে, তাই না? ওই যে তোমার ফটোফসফোরিলেশনে, তাই না? ফটোফসফোরিলেশন থেকে এসছে। দিয়ে দেখো 6টা এটিপি কি করছে, 6টা এডিপিতে কনভার্ট হয়ে যাচ্ছে। ভালো করে শোন, যেই কনভার্ট হয়ে যাচ্ছে এবার কি হচ্ছে দেখো না, তোমার দেখতে পাচ্ছ আবার 6টা NADPH, সে আবার দেখো 6টা তোমার হচ্ছে কি NADP প্লাস প্লাস H প্লাসে কনভার্ট হয়ে যাচ্ছে। দিয়ে দেখো 6 মলিকুল 3, দেখো 6 মলিকুল হচ্ছে কি তোমার এই GA3P গ্লিসালডেহাইড 3 ফসফেট তৈরি করে দিচ্ছে। দেখো 6টা হচ্ছে কি তোমার মলিকুল। এই যে ফসফেটটা কোথা থেকে এলো? এই যে ফসফেটটা এই জায়গা থেকে আসবে, যেমন ADP প্লাস ভেঙে গিয়ে ADP প্লাস PI তৈরি করছে, সেই PIটা এখানে চলে এসে যুক্ত হয়ে যাচ্ছে। দেখো দিয়ে এখানে যে 6টা যে তোমার GA3P তৈরি করছে, তার মধ্যে 5টা চলে যাচ্ছে RBP তৈরি করার জন্য রিজেনারেশনে, এই যে রিজেনারেশনে। আর একটা চলে যাচ্ছে কোটায় না, তোমার হচ্ছে গ্লুকোজ তৈরি করার জন্য, হাফ গ্লুকোজ তৈরি করছে। তাহলে দেখো হাফ গ্লুকোজ তৈরি করার জন্য 3টে কার্বন লাগছে, তাই না? তাহলে কার্বন ডাইঅক্সাইড, তাহলে ফুল CO2 তৈরি করার জন্য কটা লাগবে গো? কটা লাগবে? ফুল CO2 করার জন্য 6টা লাগবে। তো এই জন্য আমরা লিখি না, আমরা কি লিখি যে 6CO2 প্লাস 12H2O ইকুয়াল টু, আমরা কি লিখি C6H12O6 প্লাস 6CO2 প্লাস 6H2, এটা লিখি তো আমরা। দেখো তাহলে তোমার এই দেখতে পাচ্ছ যে 12টা জল লাগছে, 6টা কার্বন লাগছে একটা গ্লুকোজ তৈরি করার জন্য, তাই তো? আমরা এটা লিখি তো 6CO2 প্লাস 12H2O, তাই না? ইকুয়াল টু C6H12O6 প্লাস 6CO2 আর হচ্ছে 6O2 প্লাস 6H2। তো এই জন্য দেখো এখানে ভালো করে হিসাবটা দেখো, এখানে হিসাবটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে তোমার এখানে একটা কার্বন তৈরি করতে, একটা গ্লুকোজ তৈরি করার জন্য টোটাল হচ্ছে কি তোমার দেখো 6টা হচ্ছে কি তোমার CO2 লাগছে। আর কি লাগছে? ATP কটা লাগছে দেখো, এখানে লাগছে, দেখো এখানে লাগছে 6টা, এখানে লাগছে হচ্ছে কি 3টা। কটা? 6 3 কটা? 6টা এখানে লাগছে, এখানে 3টা লাগছে, তাহলে কটা হবে? 6 3 হচ্ছে কি তোমার 9টা। এবার 3টের জন্য, এবারে 6টার জন্য কটা লাগবে? তাহলে নতুনে 18টা ATP লাগবে, 18টা ATP। আর NADPH কটা লাগছে দেখো, এখানে 6টা লাগছে NADPH, কিন্তু 3টার জন্য, তাহলে 6টার জন্য কটা লাগবে? 12টা, তাহলে 12টা ATP। দেখো যারা বুঝতে পারো না তোমরা বলো দেখি, তাহলে এখানে কটা লাগছে না 6টা CO2 লাগছে, 12টা লাগছে হচ্ছে কি তোমার NADPH, 18টা লাগছে হচ্ছে কি তোমার ATP। বুঝতে পারলে কিনা বলো দেখি তোমরা, এটা বুঝতে পারলে কিনা বলো দেখি। এটা হিসাব দেবে বাবা, এই হিসাবটা একটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে একটা গ্লুকোজ তৈরি করার জন্য 6টা CO2 লাগছে, 12টা লাগছে NADPH, 18টা লাগছে তোমার হচ্ছে কি ATP। আচ্ছা কে তোমরা বুঝতে পেরেছো আমাকে বলো দেখি, যে বুঝতে পেরেছো বলো যে একটা CO2 ফিক্স করার জন্য, ঠিক আছে, কটা ATP আর কটা NADPH লাগবে? একটা CO2 কে ফিক্স করার জন্য, একটা CO2 কে ফিক্স করার জন্য কটা NADPH আর কটা ATP কে লাগবে? 6 দিয়ে ভাগ করে দাও, 6 দিয়ে ভাগ করে দাও। তাহলে কি হবে? এখানে 2টো লাগবে হচ্ছে কি NADPH আর 3টে লাগবে ATP, তাই না? ATP লাগবে কটা? ATP লাগবে হচ্ছে কি তোমার 3টে, ATP লাগবে 3টে, আর হচ্ছে কি NADPH লাগবে 2টো, তাই না? চলো দেখো নেক্সট। আচ্ছা আমাকে বলো দেখি সবাই বুঝতে পারলে কিনা, সবাই বুঝতে পারলে কিনা বলো দেখি। বোঝা যাচ্ছে তো? এগুলো থেকেই পরীক্ষায় আসবে, এইগুলো থেকেই পরীক্ষায় আসবে। দেখো এখানে বলে দিয়েছি আমি, একটা গ্লুকোজ তৈরি করতে 6টা তোমার হচ্ছে CO2, 18টা হচ্ছে তোমার ATP, 12টা হচ্ছে NADPH, লিখে দিয়েছি আমি, ঠিক আছে? চিন্তার কিছু কারণ নেই, পুরো সাজানো গুছানো জিনিস, জাস্ট তোমাদেরকে পড়তে হবে, পড়ে মনে রাখতে হবে, ঠিক আছে? পড়ে মনে রাখতে হবে। চলো দেখো, দেখো এবার দেখো এখানে বলছে সারাংশ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এগুলো আমি আর বলছি না। আচ্ছা বৈশিষ্ট্য আমি বলছি না, তোমরা পড়েছো। এবার হচ্ছে C4 সাইকেল। C4 সাইকেল কি না, দেখো ভালো করে শুনবে। এই প্ল্যান্টের ফটোসিনথেসিসের একটা ইভলিউশন ঘটেছে। কি ইভলিউশন? যত দোষ হচ্ছে কি তোমার রুবিস্কোর জন্য। এই রুবিস্কো বেটা এ হচ্ছে ডাবল রোল প্লে করে বলে, যেখানে টেম্পারেচার বেশি থাকে, টেম্পারেচার বেশি থাকলে ও কি করে, ও হচ্ছে কি O2-র বদলে CO2-র বদলে ও কি করে O2-র সঙ্গে যুক্ত হয়ে যায়। বুঝতে পেরেছো? মানে সেখানে অক্সিজেনের প্রপার্টিটা কাজ করে। এবারে যখন কাজ করে তাহলে দেখো সেখানে ফটো রেসপিরেশন হয়ে যাবে। তাহলে যদি হচ্ছে রুবিস্কোর সাথে হচ্ছে কি তোমার এই যে RUBP-র সাথে RUBP প্লাস O2 যদি হচ্ছে কি কাজ করে, তাহলে সেখানে রুবিস্কোর উপস্থিতিতে, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি বলি, ফটো রেসপিরেশন হয়ে যাবে। তো এই জন্য কি করে না, এই বিক্রিয়াটাকে রোধ করার জন্য তখন কি হয় না, তখন হচ্ছে কি আমরা দেখতে পাই যে এই ফটো রেসপিরেশন যাতে কম হয়, রেসপিরেশন যাতে হচ্ছে কম হয়, তো এই জন্য কি করে না প্ল্যান্ট C4 সাইকেল চালায়। তো তার জন্য একটা স্পেশাল এনজাইম লাগে, তার নাম কি পেপকেজ। তো এর নাম কি ফসফোয়েনল পাইরুভেট কাইনেজ, ঠিক আছে?
এবং যে প্ল্যান্টগুলো হচ্ছে কি তোমার পেপ মানে এই যে তোমার পেপকেজ এনজাইম আরইবিপি কি করে না, আরইবিপির সাথে হচ্ছে কি যখন হচ্ছে কি ওই CO2 যুক্ত হয়ে গিয়ে 4 কার্বন যুক্ত একটা যৌগ তৈরি করে, তার নাম কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই জন্য এটা যেহেতু 4 কার্বন, এই জন্য এটাকে বলা হচ্ছে C4 সাইকেল, ঠিক আছে, C4 সাইকেল। এবং এটা এই সমস্ত প্ল্যান্ট কোথায় থাকে, যেখানে টেম্পারেচার বেশি, দেখো উষ্ণ এবং শুষ্ক পরিবেশে থাকে, উষ্ণ এবং শুষ্ক পরিবেশে থাকে। এটা কে আবিষ্কার করেছেন? 1966 সালে হেজ এবং স্লেক, এই দুজন সায়েন্টিস্ট আবিষ্কার করেছেন এবং তাদের নাম অনুসারে এটাকে বলা হয় হেজ স্লেক পাথওয়ে। এবারে এর জন্য কি লাগে দেখো, দুটো হচ্ছে কি তোমার জায়গা লাগে, দুটো প্লেস লাগে। একটা দেখো, একটা লাগবে মেসোফিল সেল আর এটা তোমার বান্ডেল সিট সেল। তোমরা মেসোফিল সেল তোমরা সবাই নাম জানো, তাই না? মেসোফিল কোলা যেটাকে আমরা বলি, যেটা পেলিসেড এবং স্পঞ্জি প্যারেনকেমা নিয়ে গঠিত। আর বান্ডেল সিট সেল কাকে বলে তোমরা জানো? ভাস্কুলার বান্ডিল, মানে জাইলেম ফ্লোয়েমকে বলো তোমরা, তাই না? তো সেখানেও তাকেও লাগছে আর এখানেও লাগছে। কি জন্য লাগছে না, এই বান্ডেল সিট সেলে কে কাজ করবে না, পেপকেজ কাজ করার জন্য তাকে বলা থাকে। আর বান্ডেল সিট সেলে কে কাজ করবে না, রুবিস্কো কাজ করবে। রুবিস্কোকে লুকিয়ে রাখা হয়, রুবিস্কোকে লুকিয়ে রাখা হয় যে তুই বাবা লুকিয়ে থাক, ঠিক আছে, আগে হচ্ছে কি আমার পেপকেজ হচ্ছে কি সে কাজ করুক, তারপরে তুই কাজ করবি, ঠিক আছে। তো তাকে লুকিয়ে রাখা হয়, কোথায় লুকিয়ে রাখা হয় না, বান্ডেল সিট সেলে। এবার এই যে বান্ডেল সিট সেলের যে মধ্যে তাহলে রুবিস্কো থাকবে কোথায়, নিশ্চয়ই হচ্ছে সেখানে ক্লোরোপ্লাস্ট থাকবে। তো এই জন্য তাকে আমরা কি বলি না, ডাইমরফিক ক্লোরোপ্লাস্ট, বা যে অ্যানাটমিটা দেখা যায় তাকে বলা যায় ক্রাঞ্চ অ্যানাটমি, ক্রাঞ্চ অ্যানাটমি, ঠিক আছে, অ্যানাটমি। কারণ এই যে তোমরা জানো সচরাচর বান্ডেল সিটের মধ্যে কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না, তাই না? তো এই জন্য তার অ্যানাটমিটাকে বলা যায় ক্রাঞ্চ অ্যানাটমি। আর ওই যে ক্লোরোপ্লাস্টটাকে ডাইমরফিক ক্লোরোপ্লাস্ট আমরা বলি, ঠিক আছে, ডাইমরফিক ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। ক্লোরোপ্লাস্টে কি বলা আছে? ডাইমরফিক ক্লোরোপ্লাস্ট, ডাইমরফিক ক্লোরোপ্লাস্ট, ওকে, ডাইমরফিক ক্লোরোপ্লাস্ট, ওকে। বুঝতে পারছো তো? এতটা বুঝতে পারলে চলো। এবার কি হয় দেখো, এবারে কি হয় দেখো, স্টেপ 1-এ কি হয় না, CO2 দেখো পেপকেজ, যে পেপ হচ্ছে তোমার এখানে হ্যাঁ দেখো, এখানে হচ্ছে তোমার কি হয় দেখো না, এখানে কি হয় দেখো, এই যে তোমার হচ্ছে কি CO2 এখানে যে সাবস্ট্রেট লাগছে তার নাম হচ্ছে পেপ। আমি মনে হয় উপরে বলে দিয়েছি তোমার ওই রুবিস আরইবিপি বলে দিয়েছিলাম না, আরইবিপি নয়। CO2 হচ্ছে কি তোমার কি করবে না, পেপ, এটা সাবস্ট্রেট আছে, ফসফেনল পাইরুভেট। আর এখানেই কাজ করবে কি না, পেপকেজ, ঠিক আছে, পেপকেজ। তো কি করে দেখো, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে দিচ্ছে, এটা 4 কার্বন যুক্ত বলে এটাকে আমরা কি বলি না, তোমার হচ্ছে কি C4 সাইকেল বলি আমরা। তারপরে কি হয় স্টেপ 2-তে না, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এটা মেলেটে কনভার্ট হয়ে যাচ্ছে বা অ্যাসপার্টেটে কনভার্ট হয়ে যাচ্ছে, দিয়ে কোথায় চলে যাচ্ছে, বান্ডেল সেলে চলে যাচ্ছে। বান্ডেল সিট গিয়ে দেখো এই মেলেটে কনভার্ট হয়ে যাচ্ছে দেখো CO2-তে আর পাইরুভেটে। এবার যেই CO2-কে পেয়ে যাচ্ছে, এবারে কি করবে, সেখানে আরইবিপি বসে আছে, আর কি বসে আছে না, রুবিস্কো বসে আছে, রুবিস্কো বসে আছে। ব্যাস চলো, এবারে সে কি করবে না, 3PGA তৈরি করবে। 3PGA থেকে হচ্ছে কি তোমার হচ্ছে কি করবে না, ওই যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে, সেখান থেকে আবার গ্লুকোজ তৈরি করে নেবে, মানে কেলভিন সাইকেলটা চালিয়ে নেবে। দেখো এই যে কেলভিন সাইকেল চালিয়ে নিল। তো এটা দেখো পাথওয়ে, আমি একটা তোমাদের ডায়াগ্রাম দিয়েছিলাম, দেখো ডায়াগ্রামে দেখে নাও, এই দিস ইজ দ্য মেসোফিল সেল, দিস ইজ দ্য বান্ডেল সিট সেল। কি হচ্ছে দেখো, অ্যাটমসফিয়ারিক CO2 প্রথমে ঢুকলো, ঢুকে কি করে দেখো, আচ্ছা এখানে একটা গল্প আছে, গল্পটা কি না, এই যে দেখো এখানে তোমার হচ্ছে কি মানে তোমার হচ্ছে কি বলো দেখি না, এই যে প্রথমে CO2টা ডাইরেক্ট হচ্ছে কি তোমার পেপকেজ কাজ করতে পারে না, তার জন্য কি করে না, CO2 কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের উপস্থিতিতে বাইকার্বনেটে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে, মানে CO2-র সঙ্গে জলের মধ্যে রিয়াকশন হবে, তার জন্য যে এনজাইম লাগে কি না, কার্বনিক অ্যানহাইড্রেজ দিয়ে কি করছে দেখো, H++ হচ্ছে কি তোমার HCO3- কনভার্ট হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে বাইকার্বনেট। এবারে দেখো এই বাইকার্বনেট কি করছে দেখো না, তোমার দেখো এই যে পেপকে অক্সালো অ্যাসিডে কনভার্ট করে দিচ্ছে, দিয়ে সেখান থেকে দেখো মেলেট ডিহাইড্রোজেনেস কি করছে, তাকে মেলেটে কনভার্ট করে দিচ্ছে। এবারে মেলিক অ্যাসিড কি করছে দেখো, মেলেটকে ভেঙে পাইরুভেটে কনভার্ট করে দিচ্ছে। এবারে পাইরুভেট যখন তৈরি হয়ে যাচ্ছে, তখন দেখো এখানে এই যে পাইরুভেটের আগে দেখানো CO2 রিলিজ হয়ে যাচ্ছে। CO2 এবার কি করছে দেখো, কেলভিন সাইকেল চলে যাচ্ছে, এটা কোথায় হচ্ছে না, বান্ডেল সেলে, ঠিক আছে। আবার দেখো এই যে পাইরুভেট আবার চলে যাচ্ছে কোথায়, বান্ডেল তোমার ক্লোরোপ্লাস্টে, মানে মেসোফিল সেলে, দিয়ে সেখানে আবার পাইরুভেট ফসফেট ডাইকাইনেজ তাকে ভেঙে গিয়ে পেপে কনভার্ট করে দিচ্ছে, মানে ফসফেনল পাইরুভেট, এটা সাবস্ট্রেটকে তৈরি করে দিতে হবে না, তাহলে রিজেনারেশন করে দিতে হবে, এটা রিজেনারেশন হয়ে যাচ্ছে। বলো দেখি এই পাথওয়েটা কত সুন্দর করে বোঝানো হয়েছে, বা কত সুন্দরভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়েছে, তাই না? বুঝতে পারছো তো সবাই, এই পাথওয়েটা কত সুন্দরভাবে তোমাকে রিপ্রেজেন্ট করানো হয়েছে, বুঝতে পারছো সবাই? তাহলে কি হয়, প্রথমে দেখো ভালো করে শোনো, যারা বুঝতে পারোনি, প্রথমে অ্যাটমসফিয়ারিক CO2 স্টোমাটা দিয়ে ঢুকলো, জলের সঙ্গে হচ্ছে কি তোমার বিক্রিয়া করে বাইকার্বনেট তৈরি করলো। বাইকার্বনেট তৈরি করার পরে পেপ কার্বক্সিলেজ কি করলো দেখো, তাকে কি করছে না, অক্সালো অ্যাসিডকে কনভার্ট করছে, তার জন্য সাবস্ট্রেট লাগছে কি পেপ, দিয়ে কি হচ্ছে মেলেট ডিহাইড্রোজেনেজ তাকে কনভার্ট করছে মেলেটে এবার বান্ডেল সিট সেলে চলে যাচ্ছে, দিয়ে মেলিক অ্যাসিডের উপস্থিতি CO2+ পাইরুভেটে কনভার্ট হচ্ছে, CO2 এবার কেলভিন সাইকেল করবে, পাইরুভেট আবার ঘুরে রিজেনারেশন করে পেপ তৈরি করে দেবে। ক্রাঞ্চ অ্যানাটমিটা বললাম কি, ক্রাঞ্চ অ্যানাটমি হচ্ছে কি এখানে যেহেতু হচ্ছে কি তোমরা দেখতে পাও কি যে ইয়ে ক্লোরোপ্লাস্টটা থাকে কোথায়, ক্লোরোপ্লাস্ট থাকে কোথায়, আমাকে বলো দেখি, ক্লোরোপ্লাস্ট থাকবে কোথায়, মেসোফিল সেলে কি থাকে, গ্রানাস্টোমা থাকে। তো তোমার হচ্ছে কি বলে গো, মেসোফিল সেলে কি থাকবে,
পেরিসেরা স্পঞ্জিপেরেনকাইমা থাকবে। তো তাদের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্টের গ্রানাতে হচ্ছে কি তোমার থাকবে কি তোমার মানে বেসোবিল সেল থাকবে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি কি এই যে দেখো বান্ডেল সিট সেলের মধ্যে হচ্ছে কি তোমার ক্লোরোপ্লাস্ট থাকছে। এই অ্যানাটমিটাকে আমরা দেখে নিলাম। চলো এবার আছে কি আমরা আজকে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে তবে গিয়ে ক্লাস শেষ করবো, ঠিক আছে? কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে তবে গিয়ে আমরা ক্লাস শেষ করবো, নাহলে ক্লাস শেষ হয়েই হবে। দেখো প্রথম কোশ্চেন কি আছে, প্রথম ক্লাস আছে দেখো হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট রিগার্ডিং বাফার ইন প্লান্টস। কি হবে? বাফার সম্বন্ধে বলেছি, কি হবে? দে মেনটেন দ্য পিএইচ স্টেবিলিটি ইন দ্য সেল, ঠিক আছে। বাফার ক্যাপাসিটি ইনক্রিজ উইথ দ্য ডাইলুশন, অর্গানিক অ্যাসিড অফেন কেপ্ট ইন দ্য ন্যাচারাল বাফার, বাফার ক্যান নট ওয়ার্ক ইন দ্য অ্যাসিডিক এনভায়রনমেন্ট। তাহলে কি হবে? তোমরা দেখতে পাচ্ছ যে কারেক্ট বলেছে না, কারেক্ট। তাহলে কারেক্ট হচ্ছে তোমার 1-এরটা ঠিক আছে আর 3-এরটা ঠিক আছে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, হুইচ মিনারেল এলিমেন্ট ইজ এসেনশিয়াল দ্য ক্লোরোফিল সিনথেসিস। এটা তোমরা সবাই জানো ম্যাগনেসিয়াম, তাই না? অপশন সি। চলো এবার দেখো, এবার কলাম দিয়েছে কি বলেছে যে অক্সিন, সাইটোকাইনিন, জিবারেলিন, ইথিলিন। ইথিলিন দেখো ফুড রাইপেনিং এ সাহায্য করে, অক্সিন কি করছে দেখো জিবারেলিন হচ্ছে স্টেমিলোগেনশনে, সাইটোকাইনিন কি করছে না অক্সিন হচ্ছে এপিক্যাল ডোমিনেন্স, সাইটোকাইনিন হচ্ছে তোমার ডিলেশনেশন। তাহলে কি হবে? অপশন এ হয়ে যাবে, অপশন এ। বুঝতে পারছো তো? বোঝা যাচ্ছে তো নাকি? বুঝতে পারছো তো? একটু জল খেলাম, হ্যাঁ ঠিক আছে। দেখো এবার বলছে দেখো কোশ্চেন নাম্বার 4, ফটো রেসপিরেশন। বলছে ফটো রেসপিরেশন ইজ মোর লাইকলি টু অকার ইন ডেস, কোথায় হয়? তাহলে ফটো রেসপিরেশন যেখানে হচ্ছে কি বলছে যে হাই অক্সিজেন লো CO2 কন্ডিশন, নাকি লো অক্সিজেন হাই CO2 কন্ডিশন, নাকি আন্ডার রেড লাইট, নাকি এট নাইট। তাহলে অবভিয়াসলি হাই অক্সিজেন লো CO2 কন্ডিশন, ঠিক আছে। কোশ্চেনগুলো কেমন বলো আজকে, আজকে কোশ্চেন লেভেলগুলো কেমন বলো, ঠিক আছে তো? কোশ্চেন চলো এবার দেখো, এবার কি বলছি দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট ইনক্রিজেস ট্রান্সপিরেশন। কোনটা ট্রান্সপিরেশনটা ইনক্রিজ করবে না? ডাজ নট ট্রান্সপিরেশন। তাহলে অবভিয়াসলি ক্লোজ স্টোমাটা হয়ে যাবে, অপশন সি, ঠিক আছে। অপশন সি ক্লোজ স্টোমাটা। চলো এবার দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ কো ফ্যাক্টর ডিপেন্ডেন্ট এনজাইম ইন ক্রেবস সাইকেল। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কো ফ্যাক্টর ডিপেন্ডেন্ট এনজাইম ইন ক্রেবস সাইকেল। ইয়েস, কি হবে? কো ফ্যাক্টর ডিপেন্ডেন্ট এনজাইমস। তাহলে কি হবে? ক্রেব সাইকেলে বলেছে, হ্যাঁ ক্রেব সাইকেল, ক্রেব সাইকেল, অন্য কিছু বললে হবে। দেখো উত্তর কিন্তু ডি আসছে, বি আসছে, আবার সি আসছে, তাই না? এটা তোমাকে হচ্ছে ক্রেব সাইকেলটা পড়তে হতো, ক্রেব সাইকেলটা ভালো করে পড়লে তুমি বলতে পারো। তাহলে এটা কি হবে না তোমার হচ্ছে কি আইসোসাইটেড ডিহাইড্রোজেন। অপশন বি যারা বলছো একদম ঠিক বলছো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। অপশন বি। চলো এবার কি বলছে দেখো, এবার বলছে কেম মেটাবলিজম হেল্পস দ্য প্ল্যান্টস টু ডেস। হ্যাঁ, কেম মেটাবলিজম হেল্পস দ্য প্লান্ট টু ডেস। কি হবে? একদম অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো দেখো কোশ্চেন নাম্বার 8, সাইটোকাইনিন প্রমোট সেল ডিভিশন, ঠিক আছে। দে আর দ্য প্রোডিউসিং দ্য রুট টিপস, এরা কি রুট টিপস তৈরি করে। তাহলে কি হবে? এটা আর এটা ঠিক আছে, আটটা ফলস আছে, তাহলে কি হবে? বি হবে, হ্যাঁ বি। চলো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 9, ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার ইন দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইজ ডেস। লাস্টে কে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে? অক্সিজেন করে না, অক্সিজেন। চলো দেখো এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং পিগমেন্টস ইজ নট soluble in the organic solvents. Which of the following pigment is not soluble in the organic solvents? কি হবে? এটা পরীক্ষায় আসে কিন্তু বাবা, এটা পরীক্ষায় আসে, তাই না? এটা পরীক্ষায় আসে। তাহলে কি হবে? এটা হাইকোবিলিনস হবে, হ্যাঁ হাইকোবিলিনস। মানে এই ধরনের কোশ্চেন একটা মনে হয় এসছিল তোমাদের কোথাও একটা, আমি দেখেছি ওই PYQ এসছিল বা কোনোটা পরীক্ষায় এসছিল মনে হয়, দেখবে। দেখো এবার নেক্সট কোশ্চেন দেখো, এটা মনে হয় PYQ মনে হয়, জানি না, ভুলে গেছি। দেখো এবার বলছে
এবার বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্টস অ্যাবাউট C4 প্ল্যান্টস। তাহলে কি হবে, C4 এর ক্ষেত্রে দেখো দে হ্যাভ ট্রান্স অ্যানাটমি, ঠিক আছে। দে শো হাই ফসফোরাইলেশন, এটা ভুল আছে। আচ্ছা, এবার বলছে দেখো CO2 ফিক্সেশন অকার্স টুয়াইস ইন 2 ডিফারেন্ট সেল টাইপস, ঠিক আছে। দে সার্ভাইভ বেটার ইন হট অ্যান্ড ড্রাই কন্ডিশন, ঠিক আছে। তাহলে 1 3 আর হচ্ছে 4, মানে অপশন এ, অপশন এ। চলো এবার বলছে দেখো এনজাইম রুবিস্কো হ্যাজ ডুয়াল এফিনিটি ফর ডেস, ডুয়াল এফিনিটি, বি হবে, হ্যাঁ অপশন বি। চলো এবার বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ এন এনজাইম, কোনটা এনজাইমের ক্যারেক্টারিস্টিক নয়। অ্যাক্টিভেশন এনজাইমকে ইনক্রিজ করে না ডিক্রিজ করে, অপশন ভুল, এটাই নয়, তাই না, এটাই ভুল, এটাই নয়, কারণ নট ক্যারেক্টারিস্টিক বলেছে, কারণ অ্যাক্টিভেশন এনজাইমকে ডিক্রিজ করে, এটা ইনক্রিজ আছে। চলো এবার বলছে দেখো কলাম ক্লোরোফিল এ, ক্যারোটিন, ফাইকোবিলিন, জেন্থোফিল, এটা কলাম করতে বলেছে। কি হবে, ক্লোরোফিল এ কি হবে গো, মেন পিগমেন্ট। ক্যারোটিনয়েড কি হবে গো, অ্যাবজর্ব ব্লু লাইট গ্রিন লাইট। ফাইকোবিলিন কি হবে গো, নেসেসারি পিগমেন্ট ইন দ্য রেড এলগি, তাই না, ফাইকোবিলিন। জেন্থোফিলটা কি হবে, ইয়েলো পিগমেন্ট, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে দাও নেক্সট। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট স্টেবল কম্পাউন্ড ফর্মড ইন দ্য গ্লাইকোলাইসিস, তাহলে কি হবে, প্রথম স্টেবল প্রোডাক্টটা কি তৈরি হয়, গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হবে। চলো এবার বলছে অ্যাকর্ডিং টু ব্ল্যাকম্যানস ল দ্য রেট অফ দ্য ফটোসিনথেসিস লিমিটেড বাই ডেস। অ্যাকর্ডিং টু ব্ল্যাকম্যানস ল দ্য রেট অফ দ্য ফটোসিনথেসিস ইজ লিমিটেড বাই ডেস, क्या হবে না क्या होगा, बी होगा। চলো দেখো নেক্সট বলছে দ্য হরমোন ইজ রেসপন্সিবল ফর ব্রেকিং সি ডরমেন্স, এটা তো তোমরা চোখ বন্ধ করে বলতে পারবে, তাই না, বাচ্চা বাচ্চা জানতা है। চলো দেখো এবার দেখো বলছে ইন অ্যালকোহল ফার্মেন্টেশন দ্য অর্গানিজমস ইউজড কমনলি ইন দ্য ইন্ডাস্ট্রি ইজ ডেস, তাহলে অ্যালকোহল ফার্মেন্টেশনে আমরা কোন অর্গানিজমসটাকে আমরা ইউজ করি, সেকারোমাইসিস সেরিভিসি, যেটাকে আমরা ইস্ট বলি, হ্যাঁ ইস্ট। আচ্ছা এবার বলছে ডিউরিং সাইক্লিক ফটোফসিলেশন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট প্রডিউস, সাইক্লিকের বলেছে, তাহলে কি হবে না, অপশন বি। চলো এবার বলতে দেখো হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট ট্রান্সলেশন ইজ কারেক্ট, ইনকারেক্ট বলেছে ট্রান্সলেশন সম্বন্ধে, হ্যাঁ ইনকারেক্ট। হেল্প দ্য কুলিং হবে, ঠিক আছে। লিডস টু দ্য আপটেক দ্য মিনারেল আয়ন, ঠিক আছে। ইট রিডিউস দ্য ফটোসিনথেসিস বাই দ্য ওয়াটার লস, ইট অকার্স থ্রু দ্য স্টোমাটা, এটা ঠিক আছে। তাহলে অপশন কি হবে গো, অপশন ডি এরটা হবে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে অপশন ডি এরটা হবে, কারণ স্টোমাটা ছাড়াও লেন্টিসেল আর হচ্ছে তোমার ওই কি বলে গো, লেন্টিসেল আর হচ্ছে কিউটিকেল, তাই না, কিউটিকেল দিয়ে হয়। চলো দেখো নেক্সট। এবার বলছে যে এবিএ প্রমোটস স্টোমাটাল ক্লোজার, ইট ইনক্রিজ দ্য টার্গেট প্রেসার ইন দ্য গার্ড সেল, তাই না, টার্গেট প্রেসারটাকে হচ্ছে কি গার্ড সেলে ইনক্রিজ করছে, তাহলে কি হবে বলো, প্রথমটা ঠিক আছে, এটা ঠিক আছে কি, এবিএ গার্ড সেলের টার্গেট প্রেসারটাকে বাড়ায় না কমায়, টার্গেট প্রেসারটাকে বাড়ায় না কমায়, তাহলে এখানে বাড়াই বলেছি, তাহলে একটা ঠিক আছে, দুইটা ভুল আছে, তাহলে কি হবে, তাহলে হচ্ছে কি তোমার অপশন সি হবে। চলে দেখো এবার বলছে যে হুইচ পার্ট অফ দ্য প্লান্ট ইজ সাইটোকাইনিন মেনলি সিনথেসাইজড, সাইটোকাইনিন কোথায় সিনথেসিস হয়, রুট টিপ, শুট টিপ, নাকি ম্যাচিওর লিভস, নাকি ফ্লাওয়ার, তাহলে কি হবে, সাইটোকাইনিন কোথায় সিনথেসাইজড হয়, রুট টিপ হবে, হ্যাঁ রুট টিপ, হ্যাঁ অপশন বি। চলে দেখো নেক্সট। এবার বলছে যে হুইচ অর্গানেল ইজ নট ইনভলভড ইন ফটো রেসপিরেশন, গোলজি বডি, ঠিক আছে, গোলজি বডি। চলে দেখো নেক্সট। এখানে বলছে রুবিস্কো, অ্যালকোহল ডিহাইড্রোজিনেস, তারপর বলেছে যে তোমার এমাইলেজ আর এটিপি সিনথেসিস, তাই না, তাহলে কি হবে গো, রুবিস্কো হচ্ছে তোমার এই যে ফিক্স CO2 ইন দ্য কেলভিন সাইকেল, অ্যালকোহল ডিহাইড্রো কনভার্ট ইন দ্য এসিটাল ডিহাইড টু ইথানল, তারপর বলেছি এখানে এমাইলেজ ব্রেক্স দ্য স্টার্চ, এটা মিলানোই আছে, তাই না, সবগুলোই মিলানো আছে, সবগুলোই মিলানো আছে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, এটা ম্যাচ করানো আছে, তাহলে ম্যাচড। চলো এবার দেখো, এবার বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ডিফারেন্সিয়েট ক্যাম প্ল্যান্টস ফ্রম C4 প্ল্যান্ট, ক্যাম প্ল্যান্টকে আমরা C4 প্ল্যান্ট থেকে পার্থক্য কী করবো, সাইট অফ CO2 ফিক্সেশন, প্রেজেন্স অফ ট্রান্স অ্যানাটমি, নাকি বলছে যে ক্যাম প্ল্যান্টস
স্টোমাটা ওপেন ইন দ্য নাইট। আচ্ছা, C4 প্ল্যান্টস স্টোর দ্য CO2 ইন দ্য, তাহলে এটা কি হবে গো? এটা একমাত্র অপশন বি এরটা হবে। চলো দেখো নেক্সট, চলে যাবো নেক্সট। বলছে যে কি বলছে, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং ফার্মেন্টেশন। রিগার্ডিং ফার্মেন্টেশন তাহলে কি হবে? একদম একদম অপশন সি। চলো নেক্সট 27 নম্বর কোশ্চেন। হিল রিয়াকশন শোজ দ্য ইনভলভমেন্ট অফ ডেস। হিল রিয়াকশনে কি দেখতে পাই আমরা? ব্রেকডাউন অফ দ্য ওয়াটার। চলো এবার বলছে কেলভিন সাইকেল প্রোডাক্ট, বলছে দ্য ফার্স্ট টেবিল কি তৈরি হয়? একদম অপশন বি 3-ফসফোগ্লিসারিডেজ, 3PGA, PGA। চলো এবার বলছে দ্য আরকিউ ভ্যালু ফর কার্বোহাইড্রেটস ইজ ডেস। অপশন বি। চলো এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং মিনারেল এলিমেন্টস ইজ ইনভলভড ইন ফটোলাইসিস অফ ওয়াটার। ইয়েস, ম্যাঙ্গানিজ। চলো দেখো এবার দেখো বলছে হুইচ অফ দ্য ফলোইং আর রোল অফ দ্য ইথিলিন ইন প্লান্টস। ফুড রাইপেনিং ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ভুল আছে। ইনহিবিশন দোষটা এটা ঠিক আছে। তাহলে কি হবে গো? 1, 2, 3 অপশন এ। ঠিক আছে, 1, 2 এবং 3। তোমরা কারা কারা বিপিএসসি দিচ্ছ গো? বিপিএসসি কারা দিচ্ছ? তোমাদের এই কোশ্চেনগুলো কিন্তু বিপিএসসি কাজে লাগে যাবে, বুঝলে তো? এই যে প্র্যাকটিস করছো তোমরা, বিপিএসসিতে কিন্তু পাস করে যাবে তোমরা, তাই না? বিপিএসসিতে পাস করে যাবে। দেখো এবার বলছে দেখো জেড স্কিম ইজ অ্যাসোসিয়েটেড উইথ। জেড স্কিম ইজ অ্যাসোসিয়েটেড উইথ। চলো এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অক্সিডো রিডাক্টেজ। কি হবে? নোট, সরি নোট নয় তো, ইজ এন বলেছে, ইজ এন বলেছে, তাই না? অক্সিডো রিডাক্টেজ। অ্যামাইলেজ হবে না, সুক্রেজ হবে না, কি হবে? বিএডটা হবে। লাইগেজ হবে না, অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ। চলো এবার বলছে দেখো পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, ফসফরাস এদের কাজগুলো দিয়েছে, বলো কি হবে? এটাও মিলানো আছে, তাই না? এটাও মিলানো আছে, অপশন এ। কার ঘুম পাচ্ছে? কার ঘুম পাচ্ছে গো? কারোর ঘুম পাচ্ছে? চলো কোশ্চেন নাম্বার 35। দেখো 35 বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইনহিবিটস সাইটোক্রোম অক্সিডেজ ইন ইটিএস। সায়ানাইড হবে, সায়ানাইড। ডিসিএমইউ কে বলছে সায়ানাইড। এটা গোপন কথা বলছি শোনো, এই যে তোমার এসএসসির যে পরীক্ষা নিয়ে হবে কি হবে না, এই যে টানাপোড়ান চলছে, নোটিফিকেশন তুলে নিচ্ছে, এতে কি জানো তো, অনেক স্টুডেন্ট হচ্ছে কি পড়াশোনার মনোবলটা কিন্তু ভেঙে যাচ্ছে। তো এই সুযোগে তোমরা পড়ে নাও, ঠিক আছে? কারণ সবাই হচ্ছে কি তোমরা জানো একটা উৎসব হবে, উৎসবে সামিল হতে যাবে। তো তোমরা কিন্তু সেই উৎসবে সামিল নয়, তোমরা উৎসবে নিজের চাকরিটাকে ছিনিয়ে দিতে যাচ্ছ। এইটা ভেবে প্রিপারেশনটা নাও, কি বলা বুঝতে পারলে? আমি দেখছি যে এইসব টানাপোড়েনের মাঝখানে কিছুজন এটা হতাশগ্রস্ত হয়ে যাচ্ছে, এই আদৌ হবে, পরীক্ষা কি হবে, চাকরি কি হবে, এরকম একটা মানে মেন্টালিটি তৈরি হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় তোমরা যদি হচ্ছে পজিটিভলি লেগে থাকো, তাহলে সেখানে তোমরা এগিয়ে থাকবে, ঠিক আছে? মাথায় রাখবে একদম, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, ডু অর ডাই। ওটা তুলে নিয়েছে ওই যে কোর্টে বলেছে না যে কেন
নিয়ম পাল্টেছে, মনে হয় আবার পুরোনো নিয়ম ফিরিয়ে দেবে, ঠিক আছে। এই আগের নিয়মে পরীক্ষা হবে, একাডেমি নাম্বার টাম্বার যেমন ছিল তেমন করে দেবে মনে হচ্ছে, দেখা যাক। চলো এবার বলছে ফটোসিনথেসিস সাইট থেকে বলছে হোয়ার ডাজ দ্য লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন অফ দ্য ফটোসিনথেসিস টেক প্লেস। কোথায় হয়? লাইট ডিপেন্ডেন্ট বলেছে। লাইট ডিপেন্ডেন্ট মানে হচ্ছে ক্লোরোপ্লাস্টের কোথায়? গ্রানাস্টোমা না থাইলাকয়েড? তাহলে কি হবে এখানে? এই যে থাইলাকয়েড মেমব্রেন হবে না, অপশন বি। চলো এবার বলছি হুইচ হরমোন ইজ নন এজ দ্য ট্রেস হরমোন। চলো এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং আর কারেক্ট অ্যাবাউট এনজাইম। এনজাইম সম্বন্ধে কোনটা সঠিক? অল এনজাইমস আর প্রোটিনস, এনজাইমস ইনক্রিজ দ্য অ্যাক্টিভেশন এনার্জি, এনজাইম ওয়ার্ক দ্য স্পেসিফিক সাবস্ট্রেট, ঠিক আছে। এনজাইম রিমেন আনচেঞ্জ আফটার ফাংশন, ঠিক আছে। তাহলে আমার মনে হচ্ছে 3 এবং 4, তাই না? 3, 4 হবে, 3, 4 হবে, এটা কোনো অপশানে নেই। 1 হবে না বাবা, 1 হবে না। অল এনজাইম প্রোটিন নয়, রাইবোনজাইম আছে না, রাইবোজাইম আছে, এটা আরএনএ ধর্মী হয়, ঠিক আছে। তো ওতে অল এনজাইম করাটা ঠিক হবে না, এটা 3, 4টা হবে। হ্যাঁ, এটা অপশানে নেই, অপশান ই করে দাও, 3, 4, 3 and 4, তাহলে এটা ই হবে উত্তর। চলে যাও নেক্সট। এবার বলছে ট্রান্সলেশন রেট ইজ মেজার ইউজিং ডেস। ট্রান্সলেশন রেট আমরা কিসে মাপি? অটোমিটার, তাই তো, একদম। চলো দেখো নেক্সট। ইন কেম প্ল্যান্টস মেলিক অ্যাসিড স্টোরড ইন ডেস, কোথায় থাকে? ভেকুলে থাকবে, ভেকুলে থাকবে। এবার বলছে কেম প্ল্যান্টস ফিক্স CO2 এট নাইট ইউজিং পেপ কার্বক্সিলেজ। কেম প্ল্যান্টস ল্যাকস রুবিস্কো এনজাইম, তাহলে কি হবে? সি এরটা হবে, সি, তাই তো, সি এরটা হবে। এবার বলছে 42 জিবারেলিন, অক্সিন, সাইটোকাইনিন, ইথিলিন। ইথিলিন কি করে? ফুড রাইপেনিং, ডিনেসেনেশনস, এটা 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 এটা, তাহলে হচ্ছে কি মিল করা আছে, হ্যাঁ। এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কম্পোনেন্ট অফ দ্য সাইটোক্রোম কমপ্লেক্স ইটিএস ইন ইটিএস, কি হবে? নট কম্পোনেন্ট বলেছে, রুবিস্কো হয়ে যাবে, ইয়েস রুবিস্কো। চলো এবার দেখো, এবার দ্য টার্ম ডেসক্রাইবস ইন দ্য প্রপার্টিজ অফ দ্য এনজাইম অ্যাকশন অন স্পেসিফিক সাবস্ট্রেট স্পেসিফিসিটি। চলো এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং সিমটমস আর কজড বাই ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি ইন দ্য প্ল্যান্ট, কি হবে? চলো দেখো নেক্সট। ও আচ্ছা, আছে আরো। নেক্রোসিস ইন অর্ডার দ্য লিভস, স্টান্টেড গ্রোথ, উইল্টিং, কি হবে? 1টা হবে, স্টান্টেড এটা হবে না, এটা হবে না, এটা, তাহলে এরটা করো, অপশন এ করো, অপশন এ। চলো 1, 4 কেন? উইল্টিং হয় নাকি? ম্যাগনেসিয়াম উইল্টিং হয়, এরটা 1, 2 হবে। চলে দেখো এবার বলছে হুইচ পিগমেন্ট অ্যাবজর্বস ম্যাক্সিমাম লাইট এনার্জি ডিউরিং ফটোসিনথেসিস, তাহলে কি হবে? ক্লোরোফিল। ডিসিএমইউ ব্লকস কাকে ব্লক করে? ডিসিএমইউ কাকে ব্লক করে? ফটোসিস্টেম 2টাকে করে, তাই না? চলো এবার বলছি দেখো in jet scheme of the photosynthesis electron lost from photosystem 2 are ultimately replaced by, কার দ্বারা রিপ্লেসড হয়? ওয়াটার, অক্সিজেন, এনএডিপিএইচ নাকি গ্লুকোজ? কার দ্বারা রিপ্লেসড হয়? ওয়াটার দ্বারা রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে। চলো এবার বলছে ফার্মেন্টেশন ডিউরিং ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন দ্য এন্ড প্রোডাক্ট কি হবে? ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। চলো লাস্ট। হুইচ অফ দ্য ফলোইং এক্সপ্লেন্স হোয়াই C4 plants are more efficiently than C3 plants under high temperature? They avoid photorespiration by separating processes separately, হ্যাঁ, স্পেশালি। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো তাহলে আপাতত হচ্ছে কি আমাদের, আচ্ছা আরেকটা জিনিস তোমাদের যারা দেখে নাও, যারা জানো না, এখানে নিচে কিন্তু এক্সপ্লেনেশন করা আছে, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের কিন্তু এক্সপ্লেনেশন বাংলা ইংলিশে করা আছে, জানো তো তোমরা, দেখেছো তো? প্রত্যেকটা জিনিস কিন্তু এক্সপ্লেনেশন করা আছে বাংলায় এবং ইংরেজিতে, তোমাদের জানা আছে তো, দেখেছো তো, পড়া আছে, ঠিক আছে। যারা পড়তে চাও পড়ে নেবে, হ্যাঁ, পড়া আছে। এই যে দেখো সুন্দর করে করা আছে, K+ অসমোটিক ব্যালেন্স,
এমজি প্লাস পার্ট অফ দ্য ক্লোরোফিল সব পড়া আছে, ঠিক আছে, পড়ে নেবে। চলো তাহলে তাহলে আপাতত আর পারছি না, বুঝলে তো, আর পারছি না, এতটাই থাক। বুঝতেই পারছো 2 ঘন্টার বেশি হয়ে গেছে, বুঝতে পারলে, তো সেক্ষেত্রে আর টানছে না, ঠিক আছে, এতটাই থাক, বুঝতে পারলে, এতটাই থাক। তাহলে তোমরা পড়াশোনা করো, আবার কালকে দেখা হচ্ছে, ঠিক আছে, কালকে দেখা হচ্ছে।